নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির হয়ে গেছি একটা নতুন গল্প সঙ্গে নিয়ে। আজ তোমরা শুনবে প্রখ্যাত সাহিত্যিক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে পারিজাত বক্সী সিরিজের উপন্যাস কবন্ধ বিগ্রহের কাহিনীর প্রথম পর্ব। হরিনারায়ণ চট্টোপাধ্যায়, জন্ম 23শে মার্চ 1916 সালে কলকাতার ভবানীপুরে। তাঁর লেখা প্রথম উপন্যাস ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ভয়ের মুখোশ, পাথরের চোখ ইত্যাদি বইয়ের জন্য শিশু সাহিত্যে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার রচিত সাহিত্য সৃষ্টি থেকে নির্মিত হয়েছে একাধিক বাংলা এবং হিন্দি চলচ্চিত্র। ভূষিত হন মতিলাল পুরস্কার এবং তারাশঙ্কর পুরস্কারে। 1981 সালের 20শে জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের উপন্যাস কবন্ধ বিগ্রহের কাহিনী প্রথম প্রকাশিত হয় 1978 সালে। আজকের উপন্যাসটা আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত লেখকের ভয়ের মুখোশ এবং বইটি থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। শোনার সুবিধার্থে এই উপন্যাসটি আমরা দুটি পর্বে বিভক্ত করেছি। এখন তোমরা শুনবে এই উপন্যাসের প্রথম পর্ব। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার গল্প শুনতে এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে সমস্ত গল্পের আপডেটস তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছায়। তাহলে চলো আর দেরি না করে শুনে ফেলি প্রখ্যাত সাহিত্যিক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে পারিজাত বক্সী সিরিজের উপন্যাস কবন্ধ বিগ্রহের কাহিনীর প্রথম পর্ব। পরীক্ষা শেষ। এতদিনের দুশ্চিন্তার অবসান। পরীক্ষার হল থেকে কুমুদ বাড়ি ফিরল যেন হাওয়ায় ভেসে। কাল থেকে আর সকালে উঠে বই খাতার ওপর ঝুঁকে পড়তে হবে না। কোনো রকমে স্নান খাওয়া সেরে পড়তে বসতে হতো এই কদিন। বিকেলে ঘণ্টাখানেকের ছুটি, সেই সময়টায় কুমুদ পার্কে একটু বেরিয়ে আসতো। সন্ধ্যার একটু পরেই খেয়ে দিয়ে নিয়ে আবার গভীর রাত পর্যন্ত চলত অধ্যয়ন। বিছানায় শুলেও কি আর নিস্তার ছিল? চোখের পাতা বন্ধ করলেই প্রশ্নগুলো ভয়াবহ মূর্তিতে এসে দাঁড়াতো। ইংরেজি, ইতিহাস আর জ্যামিতি, এই তিনটেতেই কুমুদের একটু ভয় ছিল। পড়ার ফাঁকে ফাঁকে কেমন একটা ভীতি কুমুদকে আচ্ছন্ন করে রাখত, কাপড়ে ফুটে থাকা চোর কাঁটার মতো। এই সব দুশ্চিন্তা থেকে এবার মুক্তি। পরীক্ষার ফল বেরোতে অনেক দেরি। কুমুদ তার বাবা মার এক ছেলে। তার এক দিদি আছে, কুমুদের থেকে বয়সে প্রায় বছর 15 বড়। কুমুদ যখন খুব ছোট তখনই তার দিদির বিয়ে হয়ে যায়। দিদির ছেলে তুলসী প্রায় কুমুদেরই বয়সী। দিদির বিয়ে হয়েছে রতনগড়ে, পুরনো প্রতিপত্তিশালী জমিদারের বাড়ি। এখন জমিদারির অবশ্য আর বিশেষ কিছুই অবশিষ্ট নেই, মানে টাকার ঝংকার আর নেই, তবে হুঙ্কার আছে। প্রজারা এখনো হাতজোর করে দাঁড়ায়, কোনো কিছু বললে তখনই হুকুম তামিল করে। কুমুদ যখন পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই বিশ্রাম নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, তখনই রতনগড় থেকে চিঠি এলো। দিদি তাকে রতনগড়ে আসতে বলেছে। শীতকাল ছাড়া হাওড়া ময়দানে সার্কাসের তাঁবু পড়েই না, তাই কুমুদ শুধু ঘুমিয়ে আর গল্পের বই পড়েই কাটিয়েছে এই কদিন। কুমুদের বন্ধুবান্ধবের সংখ্যাও খুব কম। ছেলেবেলা থেকেই তার ঝোঁক ব্যায়ামের দিকে, কিন্তু তার বেশিরভাগ সহপাঠীরই এসব ব্যাপারে কোনো আকর্ষণ নেই। বুঝলে মা, রতনগড়েই চলে যাই, সময়টাও ভালোই কাটবে। তা তো কাটবে, কিন্তু তোকে যেতে দিতে আমার সাহস হচ্ছে না। সাহস হচ্ছে না কেন মা? এখনো কেন? বিনুর বাড়ির দুপাশে দুটো দিঘি, তুই তো সেই দিঘি তোল পার করবি, আর জলে আমার বড় ভয় হয়। জলে আমার কিন্তু কোনো ভয় নেই মা। পৃথিবীর 3 ভাগ যখন জল, তখন জলে মিছিমিছি ভয় পেতে যাব কেন বলো তো? আর তাছাড়া আমি তো সাঁতার জানি, রতনগড়েই তো শিখেছি। শুধু কি জলের ভয়? দুটো দিঘিতেই ঘন পদ্মবন, আর পদ্মবনে যত সব বিষাক্ত সাপের বাসা। কি ব্যাপার বলো তো মা? আমাকে রতনগড়ে না যেতে দেওয়ার মতলব বুঝি
আমি তোমায় কথা দিচ্ছি মা, সাবধানে থাকবো। রতনগড়ের দিঘির জলের থেকেও কুমুদের অন্য আকর্ষণ ছিল অনেক বেশি। যখন রতনগড়ের জমিদারদের প্রবল প্রতাপ ছিল তখন তারা একপাল লাঠিয়াল পুষেছিলেন। এখন অবশ্য এদের খুব একটা কাজ করতে হয় না, এরা নিজেদের মধ্যেই লাঠি খেলে, বোধহয় অভ্যেস বজায় রাখার জন্য। অন্যবার রতনগড়ে গিয়ে অনেক খোসামত করে কুমুদ কয়েকটা পেঁয়াজ শিখেছিল। সর্দার লাঠিয়াল বলেছিল কুমুদ আরেকটু বড় হলে তাকে আরও পেঁয়াজ শেখাবে। এখন তো কুমুদ যথেষ্ট বড় হয়েছে, পরীক্ষার ফল বেরোলেই কলেজে উঠবে। দাঁড়া, তোর বাবাকে আগে কথাটা বলে দেখি। কুমুদ খুশি হলো। বাবা ভালো করে কথাটা শোনবার আগেই মত দিয়ে দেবেন। বাবা সর্বদাই অন্যমনস্ক, ব্যস্ত ডাক্তার, কেবল রোগীদের চিন্তা। কুমুদের মনে আছে মা একবার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে তাদের শোবার ঘরের জানলাটা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না, বর্ষায় বোধহয় কাঠ ফুলে উঠেছে। বাবা বসে বসে মেডিকেল জার্নাল পড়ছিলেন, মুখ না তুলেই বললেন, অপারেশন করতে হবে, এছাড়া আর উপায় নেই। মা খুব জোরে হেসে উঠতে বাবার খেয়াল হয়েছিল। কুমুদ ঠিকই অনুমান করেছিল। মা বাবার কাছে কথাটা পারতেই বাবা রাজি হয়ে গেলেন। অতএব কুমুদের রতনগড়ে যাওয়া ঠিক হলো। মা বিনিকে যাবার তারিখ জানিয়ে দিলেন, সঙ্গে এও জানালেন কুমুদকে যেন চোখে চোখে রাখা হয়, দিঘির জলে যেন বেশিক্ষণ পড়ে না থাকে, বনে জঙ্গলে না ঘোরে, কোনো রকম অনিয়ম না করে। মায়ের গোছানো সুটকেস নিয়ে কুমুদ তারপর গাড়িতে উঠে বসল। এর আগেও কুমুদ বার কয়েক গিয়েছে, কাজেই রতনগড়ের পথ তার খুব চেনা। গাড়ি চড়ে হাওড়া, সেখান থেকে ট্রেনে শক্তিগড়, শক্তিগড় থেকে প্রায় 2.5 ঘন্টা বাসে যাবার পর মদনমোহনতলা। সেখানে দিদির পাঠানো গরুর গাড়ি মজুদ থাকে, দুটো গরুর শিঙে লাল রং করা, খড় বিছানো বসবার জায়গা। টানা 1 ঘন্টার রাস্তা, তারপরেই রতনগড়। রাস্তার পাশেই বিশাল দিঘি, কাকচক্ষু জল, ওপরে পদ্মবন, সেখানে লাল লাল ফুল ফুটে থাকে। দিঘির পাড়েই জমিদার বাড়ি। আর একটা দিঘি খিড়কির দিকে, সেটা রাস্তা থেকে দেখা যায় না। কুমুদ যখন মদনমোহনতলায় নামল তখন সূর্যের তেজ কমে এসেছে, গাছের ছায়া বেশ দীর্ঘ। বাস থেকে নামতেই চিৎকার কানে এলো, কুমু মামা, ও কুমু মামা, এই যে এদিকে এদিকে, ও কুমু মামা এদিকে। কুমুদ চোখ ফিরিয়ে দেখল একটা দেবদারু গাছের নিচে দাঁড়িয়ে তুলসী চেঁচাচ্ছে। দিদি অনেকবার বলে দিয়েছে মামা যখন একটাই তখন নাম ধরে মামা ডাকবার কোনো দরকার নেই, কিন্তু তুলসী কথাটা কানে তোলেনি। তুলসীর চেহারা অনেক বদলে গেছে, শার্টের তলায় তার পেশি বহুল শরীরের আভাস পাওয়া যাচ্ছে, একটু যেন লম্বাও হয়েছে। কিরে, গাড়ি কোথায়? তুলসী হাত দিয়ে দেখালো। একটু দূরে ঢালু জমিতে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়োয়ান বোধ হয় গরু দুটোকে খুলে দিয়েছিল। বাস আসতেই সে দুটোকে বাঁধবার চেষ্টা করছে। কুমুদ খুব পরিশ্রান্ত, সকালে রওনা হয়েছে, এখনো যাত্রার শেষ হয়নি। তুলসী তার হাত থেকে সুটকেস দুটো নিয়ে নিল। ক্লান্ত পায়ে কুমুদ গরুর গাড়ির দিকে এগোলো। গাড়োয়ান তিলকরাম কুমুদের চেনা, প্রতিবার তিলকরামই গাড়ি নিয়ে আসে। বয়স 60-এর কোঠায়, এখনো বেশ শক্ত সমর্থ চেহারা। কুমুদ কাছে আসতেই তিলকরাম তার সামনে ঘাসের ওপর একেবারে উপুড় হয়ে পড়ল, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম। কুশল বিনিময়ের পর গরুর গাড়ি চলতে শুরু করলো। তুলসী 2-একটা কথা বলেছিল, কিন্তু কুমুদের দিক থেকে কোনো উত্তর না পেয়ে থেমে গেল। মাঝে মাঝে শুধু তিলকরামের আওয়াজ শোনা যাচ্ছিল, সে গরু দুটোকে ধমকাচ্ছে।
একসময় গরুর গাড়ি রতনগড়ে পৌঁছালো। দূর থেকে দেখা গেল দিঘির পাড়ে বিনতা আর তার স্বামী মানে কুমুদের দিদি আর জামাইবাবু দাঁড়িয়ে আছেন। সেদিন আর বেশি কথা হলো না। তাড়াতাড়ি খেয়ে নিয়ে কুমুদ শুতে চলে গেল। দোতলার এই কোণের ঘরেই বরাবর তার শোবার ব্যবস্থা হয়। বেশ বড় ঘর, উঁচু খাট, বিরাট আকারের কারুকার্য করা একটা আলমারি। কুমুদ শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল। যখন কুমুদের ঘুম ভাঙল তখন বেলা হয়েছে। জানলা দিয়ে ঘরের মধ্যে রোদ এসে পড়েছে। বাইরে পাখির ডাক, গরুর হাম্বা রবও শোনা যাচ্ছে। দরজার গোড়ায় দিদি দাঁড়িয়েছিল। কুমুদের সঙ্গে চোখাচোখি হতেই দিদি হাসল। কি বাবুর ঘুম ভাঙলো? তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নে, বেলা হয়েছে। কুমুদের খুব ইচ্ছে করছিল নেমে দিঘির জলে মুখ হাত ধোবে, কিন্তু বাইরে বেরিয়েই দেখল বারান্দার এক কোণে বালতিতে জল, তার পাশে সাবান আর তোয়ালে। মুখ হাত ধুয়ে কুমুদ নিচে নেমে এলো। মাঝখানে উঠান, উঠান পেরিয়ে রান্নাঘর, তার পাশেই খাবার ঘর, দুটোই সাইজে বিরাট। কুমুদ দিদির কাছেই শুনেছে আগে যখন জমিদারি ছিল তখন নাকি খুব ঘটা করে অন্নপূর্ণা পুজো হতো। গাঁয়ের লোক ঝেঁটিয়ে আসতো নিমন্ত্রণ খেতে। ওই রান্নাঘরে রান্না হতো আর এই উঠানে সবাই বসে খেত। কেবল যারা একটু কেষ্ট বিষ্টু, গাঁয়ের মোড়ল, থানার দারোগা, ডাক্তার, তারা বসতেন খাবার ঘরে। কুমুদ সকালে এক কাপ চা খায়, তবে এখানে চায়ের বদলে এলো গরম দুধ, তার সঙ্গে বাড়ির তৈরি সন্দেশ, নারকেলের নাড়ু আর গজা। কুমুদ আর তুলসী পাশাপাশি খেতে বসল। এই স্নান করব কিন্তু পদ্মবিলে, অনেকদিন জলে নামতে পারিনি জানিস। ঠিক আছে, তার আগে চলো গ্রামটা একবার ঘুরে দেখে আসি। তাড়াতাড়ি ফিরবি, কুমুদকে ঠিক সময় স্নান খাওয়া করতে হবে কিন্তু, মা চিঠিতে লিখে দিয়েছে। দুজনের কারোরই সে কথা কানে গেল বলে মনে হলো না। একেবারে গেটের কাছে জামাইবাবুর সঙ্গে দেখা। জামাইবাবু বেরিয়ে ফিরছেন, হাতে মোটা লাঠি। কুমুদ জানে এটা তার অনেক দিনের অভ্যেস। খুব ভোরে বেরিয়ে পড়ে, মাইল ৩-৪ ঘুরে বাড়ি ফেরে। এখন আর জমিদারি নেই, কিন্তু যেটুকু জমি পেয়েছে তাও নিতান্ত কম নয়। সে জমিতেই চাষবাস হয়, জামাইবাবু নিজেই দেখাশোনা করে। বাঁশবনের মধ্যে পায়ে চলা পথ দিয়ে দুজনে এগোলো। নিবিড় বাঁশবন, দিনের বেলাতেও অন্ধকার। দুই একটা অচেনা পাখির কিচিরমিচির শোনা যায়। বাঁশবন পার হয়ে কুমোর পাড়া, সেখানে সার সার কুঁড়ে, মাটির দেওয়াল, খড়ের চাল। পুজোর সময় এরা প্রতিমা তৈরি করে। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, গ্রামে বোধহয় আরও বেশি। বড় বড় পুজো ছাড়াও মনসা, ওলাইচণ্ডী, নানা রকমের পুজো হয়। অন্য সময় এই কুমোররা হাঁড়ি, কলসি, কুঁজো, সরা এইসব করে। কুমুদের খুব আশ্চর্য লাগলো। শহর রোজ বদলায়, নতুন বাড়ি, নতুন রাস্তা। এ ধরনের পরিবর্তন শহরে অন্তত সপ্তাহে একবার দেখা যায়। গ্রাম কিন্তু বিশেষ বদলায় না। আগের বার এসে কুমুদ যেমনটা দেখে গেছে ঠিক তেমনটাই আছে। এমনকি কুঁড়ে ঘরগুলোর যেখানে যেখানে মাটি ধসে গেছে, যেখানে যেখানে খড় সরে গেছে, সেগুলোও ঠিক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি। কুমোর পাড়া ছাড়িয়ে আরও কিছু দূর গিয়েই কুমুদ থমকে দাঁড়িয়ে পড়ল। অনেকটা জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। বেড়ার ধারে ধারে রাংচিতার গাছ, মাঝখানে একটা সাদা রঙের মন্দির। তা হ্যাঁ রে তুলসী, এই মন্দির তো আগে দেখিনি, নতুন হয়েছে বুঝি? না না, নতুন হবে কেন? কত বছর পুরনো মন্দির, তার কি কোনো ঠিক আছে? আগে জরাজীর্ণ অবস্থায় ছিল, বিরাট একটা পাকুর গাছের আড়ালে, চারদিকে ঘন জঙ্গল। ভয় খুব একটা কেউ এদিকে আসতো না। জামাইবাবু বুঝি এর সংস্কার করেছেন? না, বাবা ওই লেখালেখি করেছে তো। দেশের যত পুরনো মন্দির, মসজিদ, তারপর ওই স্মৃতিস্তম্ভ
মানে সব রকমের পুরাকীর্তি দেখাশোনা তো সরকার করে, এই সেরকম একটা কি বেশ আইনও আছে। খবর পেয়ে 2-3 জন পণ্ডিত লোক এসে মন্দির ঘুরে ঘুরে দেখলেন, মূর্তি দুটোর ওই ফটো টোটো তুললেন, তারপরে 2 জন লোক এসে পরের দিন চারিদিকটা পরিষ্কার করে দিয়ে গেল, মন্দির সংস্কার করলো আর কি। কোন দেবতার মূর্তি? এই রে, সেটা তো কেউ বলতে পারলো না। পণ্ডিতেরা আমাদের বাড়িতে এসে উঠেছিলেন বটে, তাদের জিজ্ঞাসা আমি করেছিলাম, তো তারা বললেন যে ঠিক বোঝা যাচ্ছে না, তারা 2টো মূর্তিরই ফটো তুলে নিয়ে গিয়েছেন, এ বিষয়ে গবেষণা করে জানাবেন। কিন্তু মুশকিল হয়েছে, 2টো মূর্তিরই মাথা নেই। এবার মুখ না দেখলে কি করে বলবে বলো? মাথা নেই? না, 2টো মূর্তি গলা থেকে শুরু হয়েছে, তবে দেখে মনে হয় কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে না, মানে মাথা দুটোকে একেবারে কেটে নিয়ে গেছে। চল তো একবার মন্দিরের ভেতরে যাই, অসুবিধা হবে না তো? না না, অসুবিধা আবার কিসের, চলো না চলো। দুজনে বাঁশের ফটক খুলে ভেতরে ঢুকলো। মন্দিরের গায়ে একটা পাথরের ফলক সরকার থেকে লাগিয়ে দিয়েছে, তাতে একটা নম্বর লেখা। তলায় মন্দিরের বয়স প্রায় 1000 বছর বলে অনুমান করা হয়েছে। সিঁড়ি বেয়ে দুজনে ওপরে উঠল। মন্দিরের দরজা বন্ধ ছিল। তুলসী হাত দিয়ে ঠেলতেই সে দরজা খুলে গেল। উঁকি দিয়ে দেখেই কুমুদ অবাক হয়ে গেল। মন্দির গর্ভ অন্ধকার, কিন্তু মুন্ডহীন মূর্তি দুটো থেকে সোনালি আলো বিচ্ছুরিত হচ্ছে, তাতেই সবকিছু অস্পষ্ট দেখা যাচ্ছে। একটা মূর্তি পদ্মের ওপর আসীন, অন্যটা অদ্ভুত এক জানোয়ারের ওপর বসে আছে। কুমুদ প্রথমে ভেবেছিল যে বাহনটা পেঁচা, কিন্তু আরও ভালো করে দেখে বুঝল না, পেঁচা নয়, 4টে পা আছে, আবার লেজের মতোও কিছু একটা দেখা যাচ্ছে। আবার বেড়ালো নয়, কারণ দুপাশে ডানার অস্পষ্ট আভাস। দেখেছো কুমু মামা, মূর্তি দুটো থেকে কিরকম যেন একটা জেল্লা বের হচ্ছে না? পণ্ডিতেরা বলেছিলেন যেমন অষ্টধাতুর মূর্তি হয়, এই মূর্তি নাকি সেরকমই দ্বাদশ ধাতু দিয়ে তৈরি। এবার বাকি 4টে ধাতু যে কি সেটা কেউ বলতে পারল না। সেই 4টে ধাতুর জন্যই নাকি এরকম জ্যোতি বের হয়। কুমুদ মন্দির থেকে নেমে গেল। দরজা ভেজিয়ে দিয়ে তুলসী তার পাশে এসে দাঁড়ালো। আচ্ছা, এ মন্দিরে পুজো হয় না? না না, ভাঙা মূর্তির আবার পুজো হবে কি? তবে দূর দূর গা থেকে লোকেরা দেখতে আসে। দুজনে বাঁশের ফটক পার করে এপারে এলো। বিরাট পদ্মদিঘিটা মন্দিরের পাশেই। মামা সাবধান! কুমুদ একটু অন্যমনস্ক ছিল, তুলসীর চিৎকার শুনে লাফিয়ে উঠল। তার গোড়ায় একেবারে কুমুদের পা ঘেঁষে একটা কুচকুচে কালো সাপ লেজে ভর দিয়ে প্রায় সোজা হয়ে দাঁড়িয়ে উঠেছে। প্রসারিত ফণার ওপর যেন পদ্মের ছাপ। তুলসী কুমুদকে ঠেলে একপাশে সরিয়ে নিয়ে গেল। সাপটা মাটিতে বার দুয়েক ছোবল মেরে সরসর করে কেয়া ঝোপের মধ্যে ঢুকে গেল। সাপটা চলে যেতে তুলসী বলল, উফ, তোমার খুব ফাড়া গেল গো মামা, পদ্মকুকুরো সাপ, এক ছোবলেই ছবি। কুমুদেরও বুকের ভেতর ঢিপঢিপ করছিল, ঘামের চিহ্ন ফুটে উঠেছিল কপালে। এইসব বিষাক্ত সাপ গায়ের লোকেরা মেরে ফেলে না কেন? আগে এই পদ্মকোকড়া আর তার জোড়াটা মন্দিরের মধ্যেই ছিল। মন্দির পরিষ্কার হয়ে যেতে এই কেয়া ঝোপে গিয়ে বাসা বেঁধেছে। কি বলতো, গায়ের লোকেরা কেউটে, শঙ্খচূড়, লাউডগা এই সমস্ত সাপ মারে, কিন্তু গোখরো কেউ মারে না। যাকে চলো এবার বাড়ি ফেরা যাক, অনেক দেরি হয়ে গেল। মামা, পদ্মকুকুরোর কথাটা কিন্তু মাকে বলো না, তাহলে একেবারে বাইরে বেরোনো বন্ধ হয়ে যাবে, তোমারও আর তার সাথে আমারও। ঠিক আছে, বলবো না। দুপুরবেলায় জামাইবাবু, কুমুদ আর তুলসী পাশাপাশি খেতে বসল। দিদি পরিবেশন করল। জামাইবাবুকে মন্দিরের ব্যাপারে জিজ্ঞেস করতে তিনি বললেন, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ওটা ধর্মরাজের মন্দির। এত সাপের উপদ্রব আর চারপাশে গভীর জঙ্গল, আমরা ছোটবেলায় মন্দিরের ধারে কাছে ঘেঁষতে পারতাম না। ধর্মরাজের মন্দির, কিন্তু একজোড়া বিগ্রহ রয়েছে যে?
জোড়া বিগ্রহের খবর তখন আমরা জানতাম না। ধর্মরাজ মানে যমরাজাও হয়, আবার যুধিষ্ঠিরও হতে পারে, কিন্তু পাণ্ডবদের মূর্তি কোথাও পূজিত হয় বলে আমি শুনিনি। তবে যমরাজের মন্দির বর্ধমানের অনেক জায়গায় আছে। যারা কলকাতা থেকে এসেছিলেন তারা কি বললেন? তারাও তো ঠিকমতো কিছু বলতে পারছেন না। এ বিষয়ে আমার সঙ্গে লেখালেখি চিঠিপত্র হয়েছে। তাদের ধারণা মন্দিরটা 1000 বছরের পুরনো, কিন্তু আমার মনে হয় এর বয়স আরও বেশি। তারা স্বীকার করেছেন যে মূর্তি দুটোর মধ্যে বৌদ্ধ যুগের ছাপ আছে। এই মূর্তিগুলোর জেল্লার কারণটা কি? জেল্লার কারণ কেউ বের করতে পারেনি। মনে হয় মূর্তি দুটো কোনো রকম লুমিনাস মেটাল দিয়ে তৈরি। গত বছর আমেরিকা থেকে কয়েকজন ট্যুরিস্ট এসেছিলেন, তারা অনেক ফটো টটো তুলে নিয়ে গেছেন। তাদের ইচ্ছে ছিল মূর্তির গা থেকে কিছুটা চেঁচে নিয়ে যাবেন কোন ধাতু সেটা গবেষণার জন্য, কিন্তু সেটা আমি করতে দিইনি। দুটো মূর্তিরই মাথা নেই? ওটার একটাই কারণ আমি ভেবেছি, আমাদের দেশে তুর্কি আর বর্গিরা তো অত্যাচারের স্রোত বইয়ে দিয়েছিল। প্রচুর মন্দির ভেঙে বিগ্রহ চূর্ণ করেছে ওই মোগল, তুর্কি আর পাঠানেরা, আর দামি বিগ্রহ বর্গিরা আহরণ করে নিয়ে গেছে। সেই সময়ই হয়তো বিগ্রহের মাথা দুটো গেছে। আচ্ছা, তোমাদের ওই মন্দির নিয়ে গবেষণাটা খাওয়ার পর করলে হয় না? সব যে পাতে পড়ে রয়েছে। আলোচনা থামিয়ে সবাই আহারে মন দিল। খাওয়া দাওয়ার পর কুমুদ আর তুলসী বাইরে ঝাঁকড়া বটগাছটার তলায় গিয়ে বসল। রোদ আছে কিন্তু তেজ কম, বেশ হাওয়া দিচ্ছে। নিচের তলায় একেবারে কোণের ঘরে লাইব্রেরি। খুব যে সাজানো গোছানো তা নয়, অনেক বই মেঝের ওপর স্তূপীকৃত। সাদা রঙের ছোট একটা কাঠের মই মজুত রয়েছে ওপর থেকে বই পারবার সুবিধার জন্য। তুলসী আঙুল দিয়ে রতনগড় সম্পর্কে একটা বই দেখালো। কুমুদ বইটা পারল। নতুন করে মলাট দেওয়া হয়েছে, ভিতরের পাতা জরাজীর্ণ। খুব সন্তর্পণে কুমুদ পাতা উল্টাতে লাগল। বইটার নাম রত্নগড়ের ইতিহাস। রত্নগড় লোকের মুখে মুখে এখন রতনগড় হয়েছে। রতনগড়ের পশ্চিম দিকে মাটি আর পাথরের তৈরি একটা গড় ছিল, সে গড় আজ নিশ্চিহ্ন। বইয়ে লেখা একসময় পদ্মবিলের সঙ্গে বিদ্যাপতি নদীর একটা যোগাযোগ ছিল। পালতোলা নৌকা চলাচল করত। এখান থেকে নৌকা যেত তাম্রলিপ্ত বন্দরে। সেই সময় এক শ্রেষ্ঠী একটা মন্দির নির্মাণ করেন। এ আবার কি? এরপরে আর কোনো পাতা নেই? জানি, পাতা থাকলে ওই মন্দির সম্বন্ধে আরো অনেক কিছু জানা যেত। বাবা বইটা ওই অবস্থায় পেয়েই বাঁধিয়ে রেখেছে। তাহলে কি আর হবে, সরকার থেকে তো গবেষণা করছে, ঠিক সময় তাদের গবেষণার ফল জানতেই পারবো। কুমু মামা, একটা জব্বর খবর দি, মাকে আবার কিছু বলবে না তো? বলবো না, তুই বল না। কালকে ভোর 3:30 4টের সময় উঠতে পারবে? এত ভোরে? কেন? আরে পারবে কি না বলোই না। না পারবার কি আছে? জানিস, পরীক্ষার আগে আমি তো রাত 3টের সময় উঠে পড়তাম। ঠিক আছে, কালকে ভোরে উঠে দুজনে বেরিয়ে পড়ব। পদ্মবিলের পশ্চিম পাড়ে চলে যাব। আমার কাছে না ছোট একটা জাল আছে, কি বিরাট বিরাট সব মাছ আছে, তোমায় কি বলবো কুমু মামা। রুই, কাতলা, কালবোস, মানে কিলবিল করছে। কিন্তু বাড়িতে তো চিন্তা করবে। আরে বাবা, বেলা 7টার আগেই তো বাড়ি ফিরে আসবো। আর ভাগ্য যদি ভালো হয় সঙ্গে মাছও আনতে পারি, তাহলে তো কোনো চিন্তাই নেই, কেউ কিছু বলবেই না। ঠিক আছে, আমি রাজি। পরের দিন অন্ধকার থাকতে থাকতে দুজনে বেরিয়ে পড়ল। রাস্তা ছেড়ে দুজনে জঙ্গলের পথ ধরল। তখনও ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। গাছের তলা দিয়ে দুজন যাবার সময় রাতচরা পাখিরা ভয় পেয়ে চিৎকার করে উঠতে লাগলো। একটু দূরে দূরে বেশ কয়েক জোড়া জ্বলন্ত চোখ কুমুদ আর তুলসীর সঙ্গে এগিয়ে চলল। ওগুলো কি রে? সে আল্লাহ আর কি, প্রহরে প্রহরে চেঁচায়। আজকে মনে হয় আমাদের দেখে চেঁচাতে ভুলে গেছে।
রাংচিতা আর ভেরেন্ডা ঝোপের মাঝখান দিয়ে দুজনে পদ্মবিলের ধারে এসে দাঁড়ালো। পদ্মবিল যেন একটা বিরাট নদীর মতো, কালো কুচকুচে জল, ছোট্ট ছোট্ট ঢেউ উঠেছে, মাঝে মাঝে সর গাছের আগা উঁচু হয়ে আছে। তুলসী, আমরা বিলের পশ্চিম পারে যাব কি করে রে? তুলসী এ কথার কোনো উত্তর না দিয়ে নিচু হয়ে পাশের বাঁশ ঝাড়ের মধ্যে ঢুকে গেল। তারপর টানতে টানতে একটা তাল গাছের ডোঙা বের করে আনলো। কি কুমু মামা, চড়তে পারবে তো? দেখো, ভয় টয় পাবে না তো? তাল গাছের ডোঙা যে খুব নিরাপদ বাহন এমনটা মনে হলো না, বিশেষ করে এই দিঘির গভীর জলের পক্ষে। তবু কুমুদ ভয় পাবার ছেলে নয়, সে যথেষ্ট ডান পিটে, গায়ে শক্তিও আছে। নাও 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 নাও, আর দেরি নয়, ডোঙা জলে ভাসাও। ডোঙা নামিয়ে কুমুদ আগে উঠল, তারপর তুলসী। ডোঙার খোলের মধ্যে গোটানো ছোট একটা জাল, সেটা তুলে তুলসী কুমুদের হাতে দিয়ে বলল, এখন এটা ধরে থাকো কুমু মামা, হ্যাঁ? আমি ঠিক সময় তোমার কাছ থেকে নিয়ে নেব। একটা বাঁশের টুকরো দিয়ে জল কেটে কেটে তুলসী ডোঙা নিয়ে এগিয়ে চলল। কুমুদ শক্ত হাতে ডোঙার দুটো ধার আঁকড়ে রইল। আকাশে মেঘ করেছে, অসময়ের কালো মেঘ। সেই কালো মেঘের ছায়া পদ্মবিলের ওপর বিস্তৃত হয়েছে। চারপাশের ঘন গাছপালার জন্য সব যেন ঝুপসি অন্ধকার। তুলসী ডোঙাটা ধারে নিয়ে আসছে। এখানে জলের মধ্যে প্রচুর পানা আর ঝাঁঝি, সবুজ হয়ে আছে জল। জালটা কুমুদের হাত থেকে নিয়ে তুলসী সোজা হয়ে দাঁড়ালো। সাবধান কুমু মামা, ডোঙাটা কিন্তু এবার খুব দুলবে, তুমি একদম শক্ত করে চেপে বসে থাকো, কেমন? জালটা ছোড়ার মুখেই বাঁধা। ঝোপের ফাঁক দিয়ে তীব্র আলো জলের ওপর এসে পড়ল। সেই সঙ্গে শোনা গেল ধক ধক শব্দ। ওটা কিসের আলো? তুলসী কোনো উত্তর না দিয়ে জালটা গুটিয়ে ডোঙার খোলের মধ্যে আবার রেখে দিল। কালো আকাশের গায়ে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। মনে হলো তার নিচ দিয়েই যেন আলোটা আসছে। কি ব্যাপার বলো তো কুমু মামা, একবার দেখতে হচ্ছে তো। তুলসী ডোঙাটা আস্তে আস্তে ডাঙার কাছ বরাবর নিয়ে এলো। পাড়ে কচু বন, বুড়ো সব লতা কচু ঝোপের ওপর বিছানো। তুলসী পাশ দিয়ে ডোঙা একেবারে ধারে এনে বলল, কুমু মামা, লাফিয়ে নেমে পড়ো, হ্যাঁ লাফিয়ে নেমে পড়ো। কুমুদ লাফালো। তারপর তুলসী নেমে ডোঙাটা বাঁশ বনের মধ্যে ঢুকিয়ে রেখে সাবধানে নামল। একটু এগোতেই আলোটা নিভে গেল, কিন্তু ধক ধক শব্দ বেশ শোনা গেল। দুজনে গাছের ফাঁক দিয়ে পা টিপে টিপে এগোতে লাগলো। একেবারে কাছাকাছি গিয়ে কুমুদ বসে পড়ল। তার দেখা দেখি তুলসীও বসল। অন্ধকার একটু তরল হয়ে আসছে, তাই স্পষ্ট দেখা যাচ্ছে একটা লরি একেবারে মন্দিরের গা ঘেঁষে দাঁড়িয়েছে। সেই লরির ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে। লরির হেডলাইট দুটো আগে জ্বলছিল, এখন নিভিয়ে দিয়েছে। কি ব্যাপার? কুমুদ এক হাত দিয়ে তুলসীর মুখ টিপে ধরল, অর্থাৎ এখন একদম কথা বলা চলবে না। হঠাৎ দেখা গেল মন্দিরের ভেতর থেকে দুটো লোক কি যেন একটা বয়ে আনছে। এই ওরা তো মূর্তি নিয়ে পালাচ্ছে, হ্যাঁ? লোক দুটো বয়ে আনা মূর্তিটা লরির ওপর চাপিয়ে দিল। তারপর দুজনে লরিতে উঠল, একজন চালকের আসনে আর একজন তার পাশে। ওরা পালাচ্ছে, চল আমরাও লরিতে উঠে পড়ি। তারপর তুলসী লরির পিছন দিয়ে ওপরে উঠে পড়ল। ততক্ষণে লরি চলতে শুরু করেছে। রাস্তা নেই, কেবল ছোট ছোট ঝোপ, তাই লরিটা একটু আস্তে আস্তে চলেছে। তুলসী আর কুমুদ লরির ওপর উঠে দেখল লরি ভর্তি ডাব, তরিতরকারি আর ডালডার টিন। বুঝতে পারল মূর্তি দুটো এই সব জিনিসের তলায় কোথাও রাখা হয়েছে। একটা মূর্তি চুরি করতে তো কুমুদ আর তুলসী দেখেইছে, আরও একটা মূর্তি নিশ্চয়ই আগে সরিয়েছে। জঙ্গল ছেড়ে রাস্তার ওপর আসতেই লরির গতি বাড়ল। একটু একটু করে অন্ধকার কেটে যাচ্ছে।
ভোরের আলো ফুটছে। রাস্তায় শাকসবজি মাথায় দু একজন চাষিকে হাটের দিকে যেতে দেখা গেল। লরির চালক পেছন দিকে দেখলেই এদের দেখতে পাবে। কুমুদ তুলসীকে ইশারা করল। লরির ওপর একটা ত্রিপল ঢাকা ছিল। কুমুদ ত্রিপলের এক কোণ তুলে তার তলায় চলে গেল। তুলসীও তাই করল। এবার লরি তীর বেগে ছুটছে। কুমুদ শুয়ে শুয়ে ভাবতে লাগলো, খবরের কাগজে সে অনেক পড়েছে যে আজকাল স্মাগলিংয়ের হিড়িক পড়ে গেছে। বিরাট আন্তর্জাতিক দলও এর সঙ্গে যুক্ত। ভগবান জানেন তারাও সেরকম কোনো দলের লোক কিনা। খুব সম্ভবত মূর্তিগুলো এরা কোথাও রাখবে, তারপর অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করবে। সেই জায়গাটা দেখে রাখতে পারলেই কাজ দেবে। কাছাকাছি থানায় গিয়ে খবর দেওয়া যাবে। তারপর একটু পরেই লরি থামল। পাশে ক্ষেত, বসতির কোনো লক্ষণ নেই। খুব বাঁচখাই গলায় একটা গলার স্বর শোনা গেল। রাজু, নাম, কিছু খেয়ে নে, এখনো অনেকটা পথ যেতে হবে। আরেকজন কোনো কথা বলল না, তবে বোঝা গেল সে লাফিয়ে লরি থেকে নামল। সম্ভবত রাস্তার এদিকে চায়ের দোকান বা সরাইখানা আছে। ওদিকে সরে গিয়ে দেখতে কুমুদের সাহস হলো না। প্রায় আধ ঘন্টা লরি দাঁড়িয়ে রইল। বেলা বাড়ছে। অন্ধকার থাকতে কুমুদ আর তুলসী বেরিয়েছে। এত বেলা হলো এখনো পেটে কিচ্ছু পড়ল না। কখন এ যাত্রার শেষ হবে কে জানে। আবার চলা শুরু। কুমুদ দেখল অনেক দূরে দূরে পাহাড়ের অস্পষ্ট রেখা দেখা যাচ্ছে। তাহলে কি লরি পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে যাচ্ছে? বিকেলের দিকে লরি থামল। ঘন জঙ্গলের মধ্যে বিরাট একটা গুদাম, ইটের দেওয়াল, টিনের ছাদ। সামনের দিক থেকে লোকেরা নামল। আওয়াজ শুনে বোঝা গেল ওরা গুদামের তালা খুলছে। এই সুযোগ কুমুদ আর তুলসী নিঃশব্দে নেমে দাঁড়াল। ভালো করে জায়গাটা চিনে নিয়ে পুলিশকে খবর দিতে হবে। হঠাৎ দুজনেই ভীষণ এক আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। চোখের সামনে অন্ধকার নেমে এলো আর দুজনেই জ্ঞান হারালো। কুমুদের জ্ঞান হতেই দেখল অন্ধকার একটা ঘরে খাটিয়ার ওপর সে শুয়ে রয়েছে। আশা করেছিল ধারে কাছে তুলসীকে দেখতে পাবে, কিন্তু এদিক ওদিক চোখ ফিরিয়ে তুলসীকে কোথাও দেখতে পেল না। মাথা ঘোরাতে গিয়েই বুঝতে পারল মাথায় অসহ্য ব্যথা। মনে পড়ে গেল কেউ ভারী কিছু দিয়ে তার মাথার পিছনে আঘাত করেছিল। তুলসী তো পাশেই ছিল, তাকেও নিশ্চয়ই একইভাবে ঘায়েল করা হয়েছে। কিন্তু তুলসী কোথায় গেল? ভালো করে কুমুদ ঘরটা লক্ষ্য করল। আগা গোড়া পাকা গাঁথনি, দেওয়াল, ছাদ, দুই ইটের, একটা মাত্র দরজা, খুব মজবুত কাঠের ভারী পাল্লা, একটাও জানলা নেই। তাতেই মনে হলো এটা গুদাম ঘর, কিন্তু এখন একেবারে খালি। হঠাৎ দরজা খোলার শব্দ হতেই কুমুদ চমকে উঠল। দীর্ঘ সবল চেহারার একজন ঘরে ঢুকল। এক হাতে রেকাবি, অন্য হাতে চাবুক। খোলা দরজা দিয়ে বাইরের কিছুটা দেখা গেল। প্রচণ্ড রোদে সবকিছু ঝলমল করছে। সামনে একটা কাঁঠাল গাছ, তার গুঁড়িতে একটা ছাগল বাঁধা, পেছনে ঘন জঙ্গল। খাটিয়ার তলা থেকে টুল বের করে লোকটা বসল। তার কাছে আসতেই লোকটার বিভৎস চেহারা আরও পরিষ্কার দেখা গেল। গালে কাস্তের মতো বাঁকা একটা দাগ। কি রে, নাম কি তোর? কুমুদ, কুমুদ লাহিড়ী। লরির পিছনে উঠেছিলি কোন মতলবে? কোনো মতলব নয়, দেখলাম তরকারি বোঝাই একটা লরি দাঁড়িয়ে আছে, আমরা দুজনে উঠে পড়লাম। উঠে একেবারে এতটা পথ চলে এলি? লরি না থামলে নামবো কি করে? আর তাছাড়া অন্য কারণও ছিল। কি কারণ? আমরা আর বাড়ি ফিরতে চাইনি। কেন? আমরা দুজনেই পরীক্ষায় ফেল করেছি, তাই বাড়িতে আমাদের খুব হেনস্থা চলছে।
এ ছোকরা তোর কে হয়? আমরা মামা ভাগ্নে। আমি মামা। মামা ভাগ্নে, একেবারে মানিক জোর। নে, খেয়ে নে এবার, খালে। কুমুদ আর চোখে চেয়ে দেখল খানচারেক রুটি আর একটু ডাল। সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি, এই এখন অমৃত। কিন্তু তার আগে একটু জল চাইল সে। লক্ষ্মী, এক লোটা জল নিয়ে আয় তো। একটু পরে বছর 15 এক মেয়ে এক ঘটি জল এনে মেঝের ওপর রেখে চলে গেল। লোকটা জলের ঘটিটা কুমুদের হাতের কাছে এগিয়ে দিয়ে বলল, নে, খালে, পরে আবার আসবো। লোকটা যখন দরজার কাছে গেছে তখন কুমুদ বলল, শুনুন, আমার ভাগ্নে তুলসী কোথায়? খতম হয়ে গেছে। কথার সঙ্গে সঙ্গে লোকটা দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে দরজায় তালা বন্ধ করার আওয়াজটাও কুমুদের কানে এলো। রুটি ছিঁড়ে কুমুদ ডালে মাখিয়ে সবে মুখে দিতে যাচ্ছিল, লোকটার কথা আত্মস্থ হতেই হাত থেকে রুটির টুকরো পড়ে গেল তার। তুলসী খতম। যখন কুমুদকে আঘাত করে তখন নিশ্চয়ই তুলসীকেও আঘাত করেছিল। হয়তো তুলসীর আঘাতটা একটু জোরেই হয়েছিল, কিংবা এও হতে পারে যে পরে তুলসীর কাছ থেকে কথা বের করার জন্য এরা সম্ভবত মারধর করেছে। নির্যাতনের মাত্রাটা একটু বেশি হয়ে গিয়ে থাকবে। তুলসীর যদি কিছু হয়ে থাকে তার জন্য কুমুদ সম্পূর্ণভাবে দায়ী। মূর্তিচোরদের পেছনে যাবার জন্য কুমুদই তাকে উৎসাহিত করেছিল। বসে বসে কুমুদ এসবই চিন্তা করতে লাগলো। আচ্ছা, এমনও তো হতে পারে যে লোকটা মিথ্যে কথা বলল। তুলসীর হয়তো কিছুই হয়নি, তুলসী হয়তো আর একটা ঘরে কুমুদের মতোই বন্দি। কুমুদ লোকটাকে যে কথাগুলো বলেছে সেগুলো সে তুলসীর কাছ থেকেও যাচাই করে নেবে। দুজন যদি দুরকম কথা বলে তাহলেই সর্বনাশ। আবার খুট করে দরজা শব্দ। এবার দরজা খুলে যেতে লক্ষ্মী ঘরে ঢুকল। খাটিয়ার কাছে এসে বলল, এ কি, এখনো নাস্তা হয়নি? তাড়াতাড়ি খাও, আমি লোটা আর থালা নিয়ে যাব। আচ্ছা লক্ষ্মী, অন্য ঘরে যে ছেলেটাকে আটকে রাখা হয়েছে তার দেখাশোনা কি তুমি করছো? না, চাচাজি তাকে দেখছে। বড় বদমাশ লড়কা, চাবুক না খেলে মুখ খোলে না। কুমুদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুলসী নির্যাতিত হচ্ছে, কিন্তু প্রাণে মরেনি। কুমুদ রুটি, ডাল আর জলের লোটা শেষ করল। আমাকে আরেক ঘটি জল এনে দিতে পারো? ও বাবা, নবাব পুত্র হুকুম করছে, আমি ওর কেনা বাঁধি 10 লোটা জল এনে দেব যেন। কথা শেষ করেই লক্ষ্মী ছোঁ মেরে থালা আর লোটা তুলে নিয়ে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে দরজায় তালা পড়ল। কুমুদ আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ঘরের চারিদিকে তন্ন তন্ন করে খুঁজল, কোথাও এতটুকু ফাঁক নেই। দরজায় কান পাতল, কোনো মানুষের কথার আওয়াজ পাওয়া গেল না। ছাগল ডাকছে, কাকের শব্দ, কাঠ কাটার শব্দ। কুমুদ আবার খাটিয়ায় ফিরে এলো। খাটের ওপর মাথা রেখেই শুয়ে পড়ল সে। একটু বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, হঠাৎ বাইরে অনেকগুলো লোকের সম্মিলিত চিৎকারে চমকে উঠে বসল। দরজায় কান পেতে কুমুদ শোনবার চেষ্টা করল। কতগুলো লোক ছোটাছুটি করছে, কাকে যেন গালাগালিও দিচ্ছে। দুজন লোক ঠিক দরজার ওপাশে এসে দাঁড়িয়েছে। তাদের কথা কুমুদ স্পষ্ট শুনতে পেল। শয়তানটা গিরিধারীকে ঘায়েল করে পালিয়েছে। সে কি করে? গিরিধারী জাল দিতে এসেছিল, ওর হাতে একটা লোহার বাঁধানো লাঠি ছিল। শয়তানটা আচমকা গিরিধারীর মুখের ওপর জল ছুঁড়ে দিয়ে ওরই লাঠি দিয়ে ওর মাথায় বাড়ি মেরে ওকে অজ্ঞান করে ফেলে রেখে এই খোলা দরজা দিয়ে পালিয়ে যায়। কিন্তু পালাবে কোথায়? চারপাশে তো জঙ্গল। আমাদের 3 জন লোক ওকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু তুলসী যদি কোনো রকমে পুলিশে খবর দিতে পারে তাহলে পুরো দলটাই ধরা পড়বে। হ্যাঁ রে, বিচ্ছুটা ঠিক আছে তো? এই তালাটা খোল দেখি, একবার দেখি। কুমুদ বুঝতে পারল এখনই ওরা এই ঘরে ঢুকবে। সে তাড়াতাড়ি খাটিয়ায় উঠে পাশ ফিরে শুয়ে পড়ল ঘুমের ভান করে। দরজা খোলার শব্দ হলো। কুমুদ বুঝতে পারল লোক দুটো খাটিয়ার কাছে এসে দাঁড়িয়েছে।
না, এ বেটা তো ঘুমাচ্ছে। তবু সাবধানের মার নেই। লক্ষ্মীকে দিয়ে আর জল পাঠাবো না। রাতে বেটার খাওয়া বন্ধ। পেটে কিছু না পড়লেই ঠিক হয়ে যাবে। লোক দুটো বেরিয়ে যেতে কুমুদ আবার উঠে পড়ল। দুদিকের দেওয়ালের খুব ওপরে ছোট ছোট দুটো ফুটো, বোধহয় হাওয়া চলাচলের জন্য। সে ফুটো দিয়ে পালানো তো দূরের কথা, কুমুদের একটা পাও গলবে না। কুমুদের ভয় হলো এরা যদি তুলসীকে ধরতে পারে তাহলে তাকে মেরে ফেলবে। অচেনা জায়গা, তার উপর চারিদিকে জঙ্গল। তুলসীর পক্ষে এদের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব। খিদে কুমুদের পেটের মধ্যে চাগার দিচ্ছে। সোজা হয়ে দাঁড়াতে অবধি পারছে না। সেই কতক্ষণ আগে দুখানা রুটি আর ডাল খেয়েছিল, তারপর থেকে পেটে কিচ্ছু পড়েনি। এরা আর কিছু খেতে দেবেও না। এতক্ষণ পরে কুমুদ আফসোস করতে শুরু করলো। পরীক্ষার পর দিদির বাড়ি বেড়াতে এসেছিল, দিব্যি ভালো খেয়ে দিয়ে এখানে ওখানে বেরিয়ে আনন্দে সময় কাটিয়ে খাড়ে কি যে ভূত চাপল। মূর্তি চড়ে লরিতে উঠে বসার দুর্মতি যে কেন হলো, এখন প্রাণ নিয়ে বাড়ি পৌঁছাতে পারলে হয়। তুলসী আবার নতুন বিপদ ডেকে আনল। দেওয়ালে হেলান দিয়ে কুমুদ চুপচাপ বসে রইল। বাইরে গোলমাল থেমে গেছে। শিয়ালের ডাক শুনে বোঝা গেল যে বাইরে অন্ধকার নেমেছে। হঠাৎ টর্চের আলো খাটিয়ার ওপর ফেলেই লোকটা চেঁচিয়ে উঠল, আরে এটা আবার কোথায় গেল? এই যে আমি এখানে। হ্যাঁ, তা উঠে দাঁড়া। ওঠ ওঠ, উঠে দাঁড়া। বড্ড খিদে পেয়েছে, দাঁড়াবারও শক্তি নেই। একটা লোক এগিয়ে এসে কুমুদের চুল ধরে তাকে দাঁড় করিয়ে দিল। বলল, হয় একেবারে জন্মের শোধ খাওয়াবো তোকে। আর একজন লোক দড়ি দিয়ে কুমুদকে পিছ মোড়া করে বাঁধল। তারপর একটা রুমাল জোর করে তার মুখে গুঁজে দিল। কুমুদের মনে হলো তার মুখ বুঝি ফেটে যাবে। অসহ্য যন্ত্রণায় চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। একটা লোক তাকে পাঁজাকোলা করে তুলে বাইরে নিয়ে এলো। উঠানের ওপর একটা লরি, কুমুদকে তার উপর তুলে দিল। এবারেও লরি শাকসবজি বোঝাই। তলায় কি আছে তা অবশ্য বোঝার উপায় নেই। একটা বড় ত্রিপল দিয়ে তাকে আগা গোড়া ঢেকে দিল। কুমুদকে ঢাকা দেবার আগেই সে দেখতে পেয়েছিল সামনে আর একটা লরি দাঁড়িয়ে আছে। গর্জন করে লরি দুটো ছাড়ল। লরির ঝাঁকুনিতে মনে হলো খুব উঁচু নিচু রাস্তা দিয়ে চলেছে, মাঝে মধ্যে চড়াই উতরাইও রয়েছে। লরির শব্দের ফাঁকে ফাঁকে কিছু কথার টুকরোও কুমুদের কানে এলো। শয়তানটা যেন পাখি হয়ে উড়ে পালালো, জঙ্গল তন্ন তন্ন করেও পাওয়া গেল না। যদি কোনোভাবে ভগবতীপুরে থানায় গিয়ে হাজির হয় তাহলে তো সর্বনাশ। আমাদের আস্তানা দেখে গিয়েছে, দ্বারকাকে সঙ্গে করে এলেই গ্রেপ্তার। সর্দার তো এখান থেকে সরে যাবার হুকুম দিয়েছে। পুলিশ এলে বোকা বানবে, উল্টা ছোকরা কি ধমক দেবে। ত্রিপল ফাঁক করে কুমুদ দেখল কালো আকাশ, দু একটা তারা দেখা যাচ্ছে। মনে হলো একেবারে পাহাড়ের গা বেয়ে লরি চলছে। একপাশে গাছপালা খুব উঁচুতে, কালো কালো পাথরের চাঙড়ও দেখা যাচ্ছে। এখন পথে কোনো নদীতে বেটাকে স্রেফ ছুঁড়ে ফেলে দেওয়া, ব্যাস কাম খতম। কথাগুলো কানে যেতেই কুমুদ শিউরে উঠল। বাঁচবার কি কোনো উপায় নেই? হাত পা বাঁধা। কুমুদ অতি কষ্টে গড়িয়ে গড়িয়ে লরির একপাশে চলে এলো। লরির পাল্লা দুটো লোহা দিয়ে আটকানো। কুমুদ হাতের বাঁধন তার উপর রেখে ঘষতে লাগলো যদি দড়ি কেটে যায়। কিন্তু কিছুই হলো না। দড়ি যথেষ্ট মজবুত। নিরুপায় হয়ে কুমুদ গড়িয়ে গড়িয়ে আবার নিজের জায়গায় ফিরে এলো। ঝাঁকানি দিয়ে লরিটা থামতেই কুমুদের বুকের ভেতর গুড়গুড় করে উঠল। বোধহয় কাছেই নদী, এবার তার ব্যবস্থা হবে। এই প্রথম কুমুদের দু চোখ জলে ভরে এলো। জীবনে খুব ইচ্ছে ছিল হায়ার সেকেন্ডারি পাশ করে রসায়নে অনার্স নিয়ে কলেজে পড়বে। গতানুগতিক চাকরি সে করবে না, নাম করা কেমিস্ট হবে।
মৃত্যুঞ্জয়ী ওষুধ আবিষ্কার করবে। সব বাসনার অবসান। হাত পা বাঁধা না থাকলে সাঁতার কাটবার চেষ্টা অন্তত করত, কিন্তু এভাবে সাঁতার কাটা অসম্ভব। তার উপর নিশ্চিত হবার জন্য হয়তো এরা এর গলায় পাথর বেঁধে দেবে, জলে পড়া মাত্র টুপ করে ডুবে যাবে। চোখ বুজে কুমুদ মৃত্যুর অপেক্ষা করতে লাগল। মা আর বাবার মুখ বন্ধ চোখের সামনে ভেসে উঠল। এরপরেই কুমুদের কানে হাসির শব্দ এলো। আন্দাজ করল লোকগুলো খাবার জন্য নেমেছে, সম্ভবত কোনো দোকানে বসে খাচ্ছে, কিংবা হয়তো সঙ্গে খাবার নিয়ে এসেছে। রাজু, বোতলে করে ওই নদী থেকে একটু জল নিয়ে আয়, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। দে বোতল দে। এক বোতলে হবে না, 2 বোতল ভরে নিয়ে আয়। কিছুক্ষণ চুপচাপ, একটানা ঝিঁঝির শব্দ। দূরে বন্য জন্তুর গর্জনও শোনা যাচ্ছে। খাওয়ার কথা কানে যেতেই কুমুদের পেটের মধ্যে আবার মোচড় দিয়ে উঠল। মুখে কাপড় গোঁজা না থাকলে সে হয়তো চিৎকার করে কেঁদে উঠত। একটু পরে লোকগুলো লরিতে এসে উঠল। প্রথমে সামনের লরিটা গর্জন করে উঠল, তারপর পেছনেরটা। হঠাৎ একটা আওয়াজ স্পষ্ট হতে আরম্ভ করল। কুমুদ বছর 2 আগে বাবা মার সঙ্গে রাঁচি গিয়েছিল। সেখানে হুড্রু জলপ্রপাত দেখেছিল। অনেক উপর থেকে পাথরের ধাপ বেয়ে বেয়ে জলের স্রোত নামছে। কি ভীষণ তার গর্জন! এই শব্দটাও ঠিক সেই রকম। মনে হলো প্রবল বেগে জলের ধারা নামছে। সামলে সামলে, কি করছিস? প্রচণ্ড একটা আওয়াজ। লরিটা ধাক্কা খেয়ে দুলে উঠল, তারপরেই হেলে পড়ল একদিকে। মুহূর্তে জলের স্রোত লরির মধ্যে ঢুকল। কি প্রবল শক্তি জলের! খড়ের কুটোর মতো লরিটাকে টেনে নিয়ে গেল। কুমুদ বুঝতে পারল লরি নদী গর্ভে ঢুকছে। আবার কান ফাটানো আওয়াজ। লোহার রেলিংয়ের সঙ্গে লরিটার ধাক্কা লাগলো। লরির পিছনের অংশ ভেঙে 2 টুকরো হয়ে গেল। গিরিধারীকে তারই লাঠিতে ঘায়েল করে তুলসী ছুটে দরজার দিকে গেল। দরজা খোলাই ছিল। দোরগোড়ায় দাঁড়িয়ে একবার চারিদিকে দেখে নিল। না, ধারে কাছে কেউ নেই। তুলসী তীর বেগে পুকুরের পাড় দিয়ে ছুটতে আরম্ভ করল। কতবার কাঁটা গাছে পা দুটো ক্ষতবিক্ষত হলো, শক্ত বুনো লতায় পা আটকে মাটির ওপর আছড়ে পড়ল। ধুলো ঝেড়ে সে উঠে আবার ছুটতে শুরু করল। তুলসীর মাথায় একমাত্র চিন্তা, যেমন করে হোক এই সব দুশ্মনদের নাগালের বাইরে চলে যেতে হবে। একবার যদি ধরা পড়ে তাহলে তুলসীর অবস্থা যে কি হবে সেটা ভাবতেই শিউরে উঠল সে। অনেকটা চলার পর তুলসী পাকা রাস্তার উপর এসে পড়ল। একটু এগিয়ে তুলসী থেমে গেল। পেছনে অনেকগুলো পায়ের শব্দ পেল। কারা যেন কথা বলতে বলতে দৌড়ে আসছে। একটুও বিলম্ব না করে তুলসী কাছের গাছটায় চড়ে বসল। উঁচু গাছ, হাতের কাছে কোনো ডালপালাও নেই, কিন্তু পাড়া গাঁয়ের ছেলে তুলসীর তাল নারকেল গাছে চড়ার খুব অভ্যেস আছে। অবলীলাক্রমে তুলসী প্রায় গাছের আগায় গিয়ে উঠল। বড় বড় পাতার আড়ালে একেবারে অদৃশ্য হয়ে রইল। সেখানে বসে বসেই দেখল 4 জন লোক, কারোর হাতে বর্ষা, কারোর বল্লম, কারোর লাঠি, দৌড়ে চলে গেল। তুলসী বুঝতে পারল এরা তারই খোঁজে বেরিয়েছে। জঙ্গলের মধ্যে ঢুকে না পড়ে সে যদি রাস্তা ধরে ছুটত তাহলে এতক্ষণ তার কি হাল হতো বেশ বুঝতে পারল। একটু একটু করে সন্ধ্যা নামছে। পাখিরা বাসায় ফিরতে আরম্ভ করছে। ডাল আঁকড়ে চুপচাপ বসে থেকে তুলসী দেখল লোকগুলো ফিরল না। হতে পারে ফেরবার অন্য কোনো রাস্তা আছে, কিংবা
লোকগুলো অনেকটা পথ চলে গিয়েছে, রাতটা কোথাও কাটিয়ে কাল ভোরে ফিরবে। তুলসী ঠিক করল গাছ থেকে নামাটা সমীচীন হবে না। নিজের ধুতির কিছুটা খুলে সে গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধল, যাতে ঘুমিয়ে পড়লে নিচে না পড়ে যায়। একটু একটু করে অন্ধকার কেটে গেল, পাখিদের কিচিরমিচির আরম্ভ হলো। কিছুক্ষণ অপেক্ষা করে তুলসী গাছ থেকে নেমে পড়ল। প্রায় সারা রাত লরি চলেছে রাস্তা দিয়ে। লরির হেডলাইটের উজ্জ্বল আলো অনেকবার তুলসীর মুখে এসে পড়েছে। তুলসী প্রথমে ভেবেছিল লোকজনকে জিজ্ঞেস করে থানায় চলে যাবে, তারপর ভাবল পুলিশের খোঁজ করতে যাওয়ার বিপদ অনেক। যাকে জিজ্ঞেস করবে সে যে এই দুশ্মনদের লোক কিনা কে জানে। তার চেয়ে বরং একটা লরি দাঁড় করিয়ে বাংলার দিকে চলে যাবে। লরি যদি কলকাতায় যায় তাহলে দিদিমা আর দাদুকে ব্যাপারটা জানাবে, আর লরি যদি কলকাতা পর্যন্ত না যায় তাহলে শক্তিগড়ে তুলসী নেমে পড়ে রতনগড়ে ফিরে যাবে, বাবাকে সব কথা খুলে বলবে। পুলিশ মহলে বাবারও যথেষ্ট জানাশোনা, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। গাছের ছোট একটা ডাল ভেঙে নিয়ে তুলসী রাস্তার ধারে দাঁড়ালো। দু একটা কাঠুরে হাতে কুড়ুল নিয়ে চলেছে, দু একজনের মাথায় ঝুড়ি, বোধহয় হাটে যাচ্ছে। দূরে একটা লরির শব্দ হতেই তুলসী এগিয়ে গেল। বাঁকের মুখে লরিটা দেখা যেতেই তুলসী গাছের ডাল নাড়তে লাগল। নক্ষত্র বেগে লরিটা পার হয়ে গেল, থামল না। একটা লোক কাঁধে বোঝা নিয়ে ছুটছিল। তুলসী তাকে জায়গার নাম জিজ্ঞেস করল। লোকটা বোধহয় বাংলা বুঝতে পারল না। একবার ঘাড় ফিরিয়ে তুলসীর দিকে দেখেই আবার সোজা হয়ে চলতে শুরু করল। তুলসী চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর আবার লরির আওয়াজ শোনা গেল। এবার তুলসী মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাছের ডালটা নাড়তে লাগল। লরিটা এক টানা হর্ন দিতে দিতে তুলসীর খুব কাছে এসে ঘ্যাচাং করে থামল। ড্রাইভার মুখ বাড়িয়ে তুলসীকে গালাগাল দিল। তুলসী ভ্রুক্ষেপ না করে ড্রাইভারের পাশে গিয়ে দাঁড়ালো। এই লরি কোথায় যাবে? বর্ধমান। আমাকে আমাকে একটু নিয়ে যাবে? তোমাকে? তুমি কন আছো আর এখানে এলে কি করে? আমাকে গুন্ডারা ধরে নিয়ে এসেছিল, আমি বহু কষ্টে তাদের হাত থেকে পালিয়ে এসেছি। একটু নিয়ে যাবে গো আমাকে? তুমি অত দূর বর্ধমান যাবে কেন? সামনে থানা আছে, সেখানে নেমে নালিশ করো, পুলিশের তাহলে গুন্ডাদের ধরবার সুবিধা হবে। আমার বাড়ি শক্তিগড়ের কাছে, বাড়ির লোক আমার জন্য খুব চিন্তা করছে। আগে একবার বাড়ি যাব, তারপর সেখান থেকে খবর দেবো গিয়ে পুলিশে। ঠিক আছে, উঠে এসো। তুলসী উঠে ড্রাইভারের পাশে বসল। লরি ছুটছে। সারা রাত তুলসী একটুও ঘুমায়নি, শরীর ভীষণ ক্লান্ত বোধ হচ্ছে। তাছাড়া প্রচণ্ড খিদেই পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছে। একবার ভাবল ড্রাইভারকে খিদের কথা বলবে, কিন্তু লজ্জায় পারল না। হেলান দিয়ে চোখ বুঝল। তুলসী ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ প্রবল ঝাঁকুনিতে চমকে উঠে বসল। লরি থেমেছে। রাস্তার ধারে একটা চায়ের দোকান, সামনে আরও ৩-৪টে লরি দাঁড়িয়ে আছে। চায়ের দোকানের সামনে অনেকগুলো খাটিয়া পাতা, সেই খাটিয়াগুলোর ওপর কিছু লোক বসে আছে, হাতে মগ, তাতে চা। নেমে এসো খোকা, হ্যাঁ নেমে এসো। তুলসী নেমে ড্রাইভারের পাশে একটা খাটিয়ায় বসল। এক মগ চা আর একটা বড় সাইজের পাউরুটির টুকরো। তুলসী কয়েক মুহূর্তের মধ্যে চা পাউরুটি শেষ করল। আর এক মগ চা আর পাউরুটির টুকরো তুলসীকে দেওয়া হলো। গুন্ডারা তোমাকে কিছু খেতে দেয়নি না? না। তোমাকে কেন ধরেছিল? কি করে জানবো বলো তো? তোমাকে হয়তো আটকে রেখে তোমার বাবাকে চিঠি লিখতে বলতো, 5-10 হাজার টাকা না দিলে তোমাকে খতম করে ফেলতো। তা তুমি খুব বাহাদুর ছেলে আছো, তাই তাদের হাত থেকে পালিয়ে আসতে পেরেছ, নাহলে এদের হাত থেকে বাঁচা খুব খুব মুশকিল আছে। হ্যাঁ। তুলসী কোনো উত্তর দিল না। একসময় দুজনে লরিতে গিয়ে উঠল।
এবার আর লরি বিদ্যুৎ গতিতে ছুটতে পারল না। সকাল হয়েছে, পথে ঘাটে লোক চলাচল করছে, প্রাইভেট গাড়ি গরুর গাড়িরও ভিড় মন্দ নয়। শক্তিগড় যখন পৌঁছালো তখন সন্ধ্যা হয়েছে। আরে তুমি মিছামিছি কেন বর্ধমান যাবে? হ্যাঁ, শক্তিগড়ের কাছে যখন তোমার বাড়ি আছে তখন নেমে যাবে এখানে। আর আমার কথা মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, তোমার কথা কোনোদিনও ভুলবো না। তোমার নাম কি গো? প্রীতম সিং। চলি ভাই। প্রচুর ধোঁয়া ছেড়ে লরি পথের বাঁকে মিলিয়ে গেল। তুলসী বাড়ি ঢুকতেই বাড়িতে হইচই শুরু হয়ে গেল। তার মা অনাহারে ছিল, বিছানায় শুয়ে শুয়ে কেবল কান্না। বাবা ইতিমধ্যেই থানায় খবর দিয়েছিল। পুলিশ নানা জায়গায় তাকে খুঁজে হয়রান। তাদের ধারণা মামা ভাগ্নে কোথাও পালিয়েছে, কেউ তাদের ধরে নিয়ে যায়নি। তুলসীকে দেখেই তার মা তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কোথায় গিয়েছিলি তোরা? কুমুদ কই? তুলসী ধীরে ধীরে সব কাহিনী বলল। কুমুদের খবর জানে না শুনে তার মা বুক চাপড়ে কাঁদতে লাগল। তুলসীর বাবা তুলসীকে দেখতে পেয়ে যেমন খুশি হলো, তেমনি কুমুদের কোনো খোঁজ নেই শুনে তেমনই চিন্তিত হয়ে পড়ল। এখনো কুমুদের মা বাবাকে কোনো খবর দেওয়া হয়নি। মূর্তি চুরির ব্যাপারটা তুলসীর বাবা খুব মন দিয়ে শুনল। এর মধ্যে মন্দিরের দিকে তুলসীর বাবা যায়নি, কাজেই জোড়া বিগ্রহ যে মন্দিরের মধ্যে নেই তা জানতেই পারেনি। তুলসীকে নিয়ে তার বাবা আবার থানায় গেল। দারোগা মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর মন্দিরে এসে সব দেখে তুলসীর বাবাকে বললেন, আপনি এক কাজ করুন, লালবাজারে গিয়ে সব কিছু জানান। আমাদের দেশে স্মাগলিংয়ের হিড়িক পড়ে গেছে মশাই। চোরাই মূর্তি বিদেশে চালান যাচ্ছে। এসব কেসের জন্য আলাদা একটা বিভাগ হয়েছে, আপনি সেখানে গিয়ে কথা বলুন। তুলসীকে নিয়ে তার বাবা বিকেলে ট্রেনে রওনা হয়ে গেল। প্রথমে কুমুদের বাড়ি গেল। তুলসী কাছে সব শুনে কুমুদের মা একেবারে মাথায় হাত দিয়ে বসলেন। কুমুদের বাবা বাড়ি ফিরে জামাইয়ের কাছে সব শুনে বিচলিত হলেও মুখে কিছু প্রকাশ করলেন না। কুমুদ আর তুলসীর ওইভাবে লরিতে উঠে বসাটা ঠিক হয়নি। মূর্তিচোরদের ধারণা হতে পারে ছেলে দুটো পুলিশের চর। যাই হোক, চলো লালবাজারে সব কিছু জানিয়ে আসি। বাড়িতে বসে কপাল চাপড়ালে কোনো সুরাহা হবে না। সহকারী কমিশনার অতুল বসুর সঙ্গে আগে থেকেই কুমুদের বাবার পরিচয় ছিল। তিনি মন দিয়ে শুনলেন। তারপর আলমারি খুলে একটা অ্যালবাম বের করে তুলসীর সামনে রেখে বললেন, দেখো তো এই ফটোগুলোর মধ্যে কাউকে চিনতে পারো কিনা? এরা কুখ্যাত মূর্তিচোর। তুলসী নিবিষ্ট মনে একটার পর একটা ফটো দেখে গেল। নানা জাতের লোক রয়েছে, শুধু পুরুষ নয়, কিছু মেয়েও। কিন্তু যাদের দেখেছে তাদের কারোর ফটো আছে বলে মনে হলো না। ঠিক আছে, আপনার নাতিকে নিয়ে আমরা একবার ওই আস্তানাটা দেখে আসব। এ বিষয়ে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করব, তবে সেই আস্তানায় আর কাউকে পাবো বলে তো মনে হয় না। আর আপনার ছেলের গোটা কয়েক ফটো আমাদের দিয়ে যাবেন, দেখছি কত দূর কি করতে পারি। পুলিশ রওনা হলো, সঙ্গে তুলসী আর তার বাবা। সহকারী কমিশনার আগেই অনুমান করেছিলেন গুদাম ঘর খালি, ধারে কাছে কোনো বসতি নেই যে পুলিশ কিছু জিজ্ঞেস করবে। চারপাশে দুর্ভেদ্য জঙ্গল, দিনের বেলাতেও ভালো অন্ধকার। উঠানের ওপর লরির চাকার দাগ। বিহারের পুলিশ বলল তারা জিপ নিয়ে গিয়ে দেখবে যে চাকার দাগ কত দূর পর্যন্ত গিয়েছে। তুলসী, তার বাবা আর কলকাতার দুজন পুলিশ বসে রইল। তুলসী তার বাবাকে দেখালো যে ঘরটায় তাকে আটকে রাখা হয়েছিল। পুলিশ দুজন ঘুরে ঘুরে হাতের কিংবা পায়ের ছাপের সন্ধান করতে লাগলো। উঠানে অনেকগুলো পায়ের ছাপ, একটার সঙ্গে আর একটা মিশে গেছে। দরজায় হাতের ছাপও কয়েকটা পাওয়া গেল। তুলসীর মনে হলো কুমু মামার কিচ্ছু হয়নি, সে নিশ্চয়ই পালিয়ে ওই ঘন জঙ্গলের মধ্যে আত্মগোপন করে আছে। একটা গুদাম ঘরে প্রচুর খড় আর কাঠের ছোট বড় বাক্স পাওয়া গেল। বোঝা গেল মূর্তিগুলো এর ভেতর প্যাক করে বাইরে পাঠানো হতো। পুলিশ দুজন হঠাৎ চমকে মুখ ফেরালো।
জঙ্গলের মধ্যে ঝপাঝপ শব্দ হচ্ছে। দুজন কাঠু রেখে দেখা গেল। তারা পুলিশ দেখেই হাত জোর করলো, বলল, দোহাই হুজুর, এবারের মতো আমাদের মাফ করুন, আমরা আর কোনোদিনে জঙ্গলে আসবো না হুজুর। এটা সংরক্ষিত বন নয়, এখানে গাছ কাটা অপরাধ নয়। সে কথা ইন্সপেক্টর এদের বলল না। যদি একটা খবর দিতে পারো তাহলে তোমাদের পাকড়াও করব না। বলুন হুজুর। এই জঙ্গলে তোমরা আগে এসেছো? মাঝে মাঝে আসি হুজুর। বেশ, তাহলে ওই গুদাম ঘরের ওখানে কারা থাকতো সেটা জানো? না হুজুর, তবে অনেক লোককে লরি থেকে যাওয়া আসা করতে দেখেছি। আমরা কাঠ কেটে সন্ধে হবার আগে এখান থেকে সরে পড়ি। এদিকে তুলসী আর তার বাবা চুপচাপ দাঁড়িয়েছিল। অনেকক্ষণ পর্যন্ত পুলিশেরা না ফিরে আসাতে তুলসীর বাবা তুলসীকে বলল, আয় শোন শোন, তুই এখানে দাঁড়া, হ্যাঁ, আমি একবার জঙ্গলে ঢুকে দেখি পুলিশদের এত দেরি হচ্ছে কেন। তুলসীর বাবা জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে ঢোকবার তুলসীর একেবারেই ইচ্ছে ছিল না। বাবার ওই ঘন জঙ্গলের মধ্যে যাওয়াটাও তার মোটেই ভালো লাগলো না। সে চুপচাপ হিজল গাছের পাশে দাঁড়িয়ে রইল। কুমু মামার জন্য তার মন খুব খারাপ হয়েছে। এই সব ব্যাপারটার জন্য তার নিজেকেই দায়ী মনে হচ্ছে। এইভাবে পদ্মদিঘিতে যাবার ব্যবস্থা না করলে এই দুর্ঘটনা হতোই না। হঠাৎ দুটো সবল বাহু পেছন থেকে তুলসীর মুখ চেপে ধরল। সঙ্গে সঙ্গে একটা রুমাল তার নাকের উপর দিয়ে দিল। কীরকম একটা গন্ধ! ধীরে ধীরে তুলসীর সারা দেহ অবশ হয়ে গেল। সে বুঝতে পারল অসীম বলশালী একটা লোক তাকে কাঁধে তুলে নিয়েছে। একটু পরে পুলিশেরা ফিরে এলো, তুলসীর বাবাও। চলুন, এখানে অপেক্ষা করে আর লাভ নেই। আমার মনে হয় শয়তানগুলো মালপত্র নিয়ে পালিয়েছে। তুলসী, তুলসী! কোনো সাড়া নেই। তুলসীর বাবা ভাবলেও তুলসী সম্ভবত আশেপাশে কোথাও গিয়েছে। এদিক ওদিক খুঁজেও তুলসীকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ল সে। ছেলেটা গেল কোথায়? এখানেই তো দাঁড়িয়ে থাকবার কথা। যাবে আর কোথায়? এদিকে ওদিকেই কোথাও নিশ্চয়ই গেছে। আধ ঘন্টা ধরে আশেপাশের জঙ্গল খুঁজেও তুলসীর সন্ধান মিলল না। ইন্সপেক্টর অবাক। ছেলেটা চোখের সামনে থেকে একেবারে ভোজবাজির মতো উড়ে গেল নাকি? আর আপনি ছেলেকে একলা ছেড়েই বা আমাদের কাছে জঙ্গলে ঢুকতে গেলেন কেন? তুলসীর বাবা এ কথার কোনো উত্তর দিল না। তার মনের অবস্থা বর্ণনা করার মতো নয়। এত কষ্টে ছেলেকে ফিরে পেল, আবার সেই ছেলে হারিয়ে গেল এমনভাবে। আমরা ওদিকের জঙ্গলেই দাঁড়িয়েছিলাম। ওদিক দিয়ে কেউ গেলে ঠিক চোখে পড়তো। যদি কেউ আপনার ছেলেকে নিয়ে গিয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই এদিক দিয়ে গেছে। ইন্সপেক্টর তুলসীর বাবা আর পুলিশ এদিকে জঙ্গলে ঢুকল। এপাশে সরবন, মানুষ সমান উঁচু, মোটা মোটা বিশাল আকারের গাছ। দিনের বেলাতেই ঝিঁঝি ডাকছে। বেশ কিছুটা ভেতরে গিয়ে ইন্সপেক্টর দাঁড়িয়ে পড়ল। এই দেখুন, এখান থেকে সর গাছগুলো মাটির ওপর শুয়ে পড়েছে কেমন, বুঝলেন কিছু? এখান দিয়ে একটা গাড়ি গেছে। ঠিক। মনে হয় কোনো রকমে আপনার ছেলেকে ধরে নিয়ে কেউ গাড়ি করে এখানে দিয়ে গেছে। কিন্তু তুলসীকে এভাবে ধরে নিয়ে গেল, সে একটু চেঁচামেচি করলো না? হয়তো চেঁচাবার সুযোগ সে পায়নি, তার মুখ চেপে ধরে তুলে নিয়ে গেছে, এটাও হতে পারে। এখন উপায়? ইন্সপেক্টর তুলসীর বাবার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পাশে দাঁড়ানো একজন পুলিশকে জিপটা নিয়ে আসার নির্দেশ দিল। জিপ আসাতে সবাই উঠে বসল। খুব দ্রুত চলা সম্ভব নয়, উঁচু নিচু জমি। জিপ আস্তে আস্তে চলতে শুরু করল। অনেকটা যাবার পর জঙ্গল শেষ হলো। পায়ে চলা আঁকা বাঁকা পথ, তার উপর স্পষ্ট টায়ারের দাগ দেখা গেল। এবার জিপ দ্রুত গতিতে ছুটল। দূরে নীলচে পাহাড়, আশেপাশে বসতির কোনো চিহ্ন নেই। মাঝে মাঝে কাঁটা ঝোপ আর কালো কালো পাথরের স্তূপ। জিপের মধ্যে কেউ কোনো কথা বলছে না। তুলসীর বাবার কথা বলবার শক্তি নেই। তার মনের মধ্যে ঝড় বয়ে চলেছে। বাড়িতে গিয়ে কি বলবে? একটু পরেই ইন্সপেক্টর জিপটা থামাতে বলায় দারুণ একটা ঝাঁকুনি দিয়ে জিপ থেমে গেল। কি হলো? ইন্সপেক্টর হাত তুলে শুধু সামনের দিকে দেখালো।
বেশ কয়েক গজ দূরে একটা বিশাল কালো পাথরের আড়ালে একটা গাড়ির পেছন দিকের কিছুটা দেখা যাচ্ছে। হালকা নীল রঙের গাড়ি, মনে হচ্ছে পেছনে কে একজন বসে রয়েছে, হলুদ রঙের শার্ট পরনে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ওই তো আমার তুলসী রয়েছে গাড়িতে। যেমন করে পারুন ওকে ওকে উদ্ধার করুন প্লিজ। চেঁচাবেন না তো, গাড়িটা ওইভাবে ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন? কথা শেষ করেই কোমর থেকে ইন্সপেক্টর রিভলভার বের করে জিপ থেকে নেমে পড়ল। তারপর দু এক পা এগিয়ে সামনের গাড়ি লক্ষ্য করে ট্রিগার টিপল। গাছের ডালে বসা কয়েকটা পাখি চিৎকার করে আকাশে উড়ে গেল। গুলি সামনের গাড়ির পিছনের একটা টায়ারে গিয়ে লাগলো। আবার একটা শব্দ, টায়ার ফেটে হাওয়া বেরিয়ে গেল। গাড়ি কেঁপে উঠে একদিকে সামান্য কাত হয়ে গেল। আমার পিছন পেছনে এসো সবাই। বাকি পুলিশেরা বন্দুক তুলে ধরে ইন্সপেক্টরকে অনুসরণ করল। তুলসীর বাবা চুপচাপ জিপে বসে রইল। তার ধারণা হলো পুলিশেরা গাড়ির কাছাকাছি গেলেই গাড়ি থেকে গুলি বৃষ্টি শুরু হবে, কিন্তু সেরকম কিছুই হলো না। ইন্সপেক্টর গাড়ির পাশে গিয়ে উঁকি মেরে কি যেন দেখল, তারপর হাত নেড়ে তুলসীর বাবাকে ডাকল। তুলসীর বাবা জিপ থেকে লাফ দিয়ে নেমে গাড়ির দিকে গেল। শয়তানগুলো আমাদের আচ্ছা ঠকিয়েছে মশাই, এই দেখুন। তুলসীর বাবা গাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে দেখল তুলসীর শার্টটা একটা কঞ্চির মধ্যে ঢুকিয়ে পিছনের সিটে বসিয়ে রাখা হয়েছে। একটু দূর থেকে মনে হচ্ছে যেন তুলসীই বসে আছে। স্টিয়ারিংয়ের হাতলে একটা কাগজ আটকানো, তাতে হিন্দিতে এক লাইন লেখা, পুলিশের মতো মূর্খ এ পৃথিবীতে দুটো নেই। শয়তানগুলোকে একবার ধরতে পারলে উচিত শিক্ষা দেব। গাড়ির সিট তুলে পেছনের ডালা খুলে তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও কিচ্ছু পাওয়া গেল না। দুজন পুলিশ ঠেলে গাড়িটা রাস্তার উপর দাঁড় করালো। গাড়ির ইঞ্জিনটা ঘা মেরে অকেজো করে রেখে গেছে। তাহলে এখান থেকে শয়তানগুলো গেল কোথায়? চারপাশে একটুও মাটি নেই, কেবল কালো কালো পাথরের স্তূপ। পাথরের ওপর পায়ের ছাপ পড়া সম্ভব নয়। ইন্সপেক্টর পাথরের ওপর দিয়ে এগিয়ে চলল, পেছনে বাকিরা। তুলসীর বাবাও চলতে শুরু করলো বটে, কিন্তু সে ভীষণ অন্যমনস্ক এবং চিন্তিত। একসময় পথ শেষ হলো। পথ ঠিক নয়, পরপর কালো পাথরের স্তূপ, তারপরেই বিরাট এক নদী, যার গেরুয়া রঙের জল। দু একটা নৌকাও দেখা যাচ্ছে। এইখান দিয়ে আপনার ছেলেকে পাচার করেছে, বোধহয় ঘাটে ওদের নৌকো বাঁধা ছিল। তুলসীর বাবা কোনো উত্তর দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। চলুন ফিরে যাই, ওই গাড়িটা নিয়ে থানায় গেলেই কার গাড়ি সেই সম্বন্ধে ইনফো পাওয়া যাবে। সবাই ফিরে এলো। দড়ি দিয়ে জিপের সঙ্গে গাড়িটা বাঁধা হলো। একজন পুলিশ গাড়ির স্টিয়ারিং ধরে বসল। এ অঞ্চলের বড় থানায় পৌঁছাতে 2.5 ঘন্টা লেগে গেল। বড় দারোগা মন দিয়ে সব শুনল, তারপর বলল, এদিকে তো মূর্তি চোরের কথা বিশেষ শুনিনি, তবে চোর ডাকাত আছে, মাঝে মধ্যে ডাকাতির সঙ্গে মানুষের খুনের খবরও আসে। আচ্ছা, এই গাড়িটা কার নামে আছে তার নাম ঠিকানা খোঁজ করে দেখুন তো, আমরা তার আস্তানায় হানা দেব। ঠিক আছে, আমি একবার ফোন করে দেখছি। ইন্সপেক্টর তুলসীর বাবাকে নিয়ে একটা হোটেলে গেল। সকাল থেকে খাওয়া নেই, শরীর খুব দুর্বল লাগছে তার। তুলসীর বাবা খাবারের থালার সামনে নামমাত্র বসল, বিশেষ কিছুই মুখে তুলতে পারল না। খাওয়া দাওয়া শেষ হতেই আবার সবাই থানায় ফিরে এলো। বড় দারোগা একটু পরেই এসে হাজির হলো। কি হলো, গাড়ির মালিকের নাম ঠিকানা পেলেন? লোকগুলো অত্যন্ত পাজি। নামটা বলুন, লিখে নি। গাড়িতে তো ফলস নাম্বার লাগিয়েছে। ফলস নাম্বার? হ্যাঁ, ও নম্বর এসডিও সাহেবের গাড়ির নাম্বার। সবাই চুপ, আর কিচ্ছু করার নেই। সবাই ফিরে যাওয়াই স্থির করল। সারাটা পথ কেউ কোনো কথা বলল না। তুলসীর বাবা বাড়ি ফিরে দেখল কুমুদের বাবা অপেক্ষা করে রয়েছেন। তুলসী কই? ভেতরে চলুন, সব বলছি। সব শুনে কুমুদের বাবা গম্ভীর হয়ে গেলেন। আমি তো ব্যাপারটা ভালো বুঝছি না। কুমুদ আর তুলসীকে জীবিত ফিরে পাওয়ার আশা খুবই কম। কেঁদে আর কি হবে? যাই হোক, একটা ব্যবস্থা আমাদের করতে হবে।
শোনো, তুমি আমার সঙ্গে কলকাতায় চলো, তোমার সঙ্গে কথা আছে। ট্রেনেই তিনি কথাটা বললেন। তুমি পারিজাত বক্সির নাম শুনেছ? বিখ্যাত গোয়েন্দা? হ্যাঁ, আমি ভাবছি তার কাছে একবার যাব। পুলিশ যেমন তল্লাশি চালাচ্ছে চালাক, পারিজাত বক্সি যদি কেসটা হাতে নেন বেঁচে যাই। কিন্তু উনি তো শুনেছি খুব ব্যস্ত লোক। ব্যস্ত তো বটেই, তবে ওর স্ত্রীর আমি একবার চিকিৎসা করেছিলাম, খুব ক্রিটিক্যাল অবস্থা থেকে বাঁচিয়ে তুলেছিলাম। সেই সময় পারিজাতবাবু বলেছিলেন যদি কখনো আমাকে আপনার কোনো প্রয়োজন হয় জানাবেন। বেশ, তো তাই করুন। যা করবেন একটু তাড়াতাড়ি করাই ভালো। দেরি হলে যে কি সর্বনাশ হয়ে যাবে আমি ভাবতে পারছি না। বাড়ি পৌঁছেই পারিজাতবাবুকে ফোন করব। যদি তার অসুবিধা না থাকে তাহলে আজ বিকেলেই তার সঙ্গে দেখা করব। সন্ধ্যা 7টায় পারিজাত বক্সির সঙ্গে দেখা করার কথা। কুমুদের বাবা জামাইকে সঙ্গে নিয়ে 6টার মধ্যেই তার বাড়ি গিয়ে হাজির। চাকর তাদের বাইরের ঘরে বসিয়ে একটু অপেক্ষা করতে বলে চলে গেল। ছোট্ট সাজানো বসবার ঘর, দেওয়ালে অনেকগুলো ছবি, সবই প্রাকৃতিক দৃশ্যের। তুলসীর বাবা টেবিলের ওপর রাখা একটা পত্রিকা নিয়ে পাতা উল্টাচ্ছিল। কুমুদের বাবা চুপচাপ গালে হাত দিয়ে বসেছিলেন। দুজনেরই মনের অবস্থা দারুণ খারাপ। এক মুহূর্ত মহার্ঘ। এখন ঘড়িতে 6:30 বাজার সঙ্গে সঙ্গে পর্দা ঠেলে একজন লোক ঘরের মধ্যে ঢুকল। পরনে দামি সিল্কের লুঙ্গি, গায়ে কাজ করা ফিনফিনে পাঞ্জাবি, গলায় রঙিন রুমাল বাঁধা, অল্প রামছাগল দাড়ি, পানের রসে ঠোঁট রাঙা। লোকটা ঘরে ঢুকেই কুমুদের বাবার দিকে ফিরে বলল, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আপনি একটু আগেই এসে গেছেন। আচ্ছা, একটু বসুন, আমি আসছি। লোকটা ভেতরের দিকে চলে গেল। কে লোকটা? ইনি পারিজাত বক্সি নন তো? শুনেছি পারিজাতবাবু দারুণ ছদ্মবেশ ধারণ করতে পারেন, তাঁর আত্মীয় স্বজনই নাকি তাকে চিনতে পারে না। ঠিক 7টা বাজার সঙ্গে সঙ্গে পারিজাত বক্সি ঘরে ঢুকলেন, পরনে পাঞ্জাবি পাজামা। হ্যাঁ, বলুন কি হয়েছে ডাক্তার সাহেব? কুমুদের বাবা সবিস্তারে সব বললেন। পারিজাতবাবু দু গালে দুটো হাত রেখে গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন, মূর্তির কথাও। তারপর উঠে সামনের আলমারি খুলে কি যেন খুঁজলেন। তারপর মোটা একটা বই বের করে পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় থেমে গেলেন। এখন যেটা পদ্মদিঘি, সেটার সঙ্গে একসময় সাগরের যোগাযোগ ছিল। এই পদ্মদিঘি ছিল বিদ্যাপতি নদী। বণিকরা তাদের জিনিসপত্র নিয়ে ওই পথেই আসা যাওয়া করত, কাজেই মূর্তি দুটো তাদের খুব কাজে লাগত। পারিজাতবাবুর কথাবার্তা কুমুদের বাবা আর তুলসীর বাবা কারুরই বোধগম্য হল না। কোথায় হারানো দুটো ছেলের অনুসন্ধান করার পথ বাতলাবেন তা নয়, দেশের ভৌগোলিক তথ্য নিয়ে ভদ্রলোক মাথা ঘামাচ্ছেন। মূর্তি দুটোর বিশেষত্ব শুনেই বা লাভ কি? এই দেখুন, এই যে মূর্তি দুটোর ফটো। এই যে। ও, ফটো এনেছেন? অনেক ধন্যবাদ। ছেলে দুটোর ফটো এনেছি, দেখবেন না? হ্যাঁ, নিশ্চয়ই দেখব। এখন আপনার কাছে রাখুন। আমার মনে হয় মূর্তি দুটো গ্যালেনা পাথর দিয়ে তৈরি। এই পাথর সিংভূমের জঙ্গলে প্রচুর পাওয়া যায়। অনেকে একে সোনা বলে ভুল করে। তাহলে কি লোকগুলো সোনার মূর্তি ভেবে ওই দুটো চুরি করে নিয়ে গেল? এইসব মূর্তি চোরদের জ্ঞান আপনার আমার চেয়ে অনেক বেশি, অন্তত এসব বিষয়ে। এই মূর্তি বেশিরভাগই সব আমেরিকা চালান যায়। সেখানকার কোটিপতিরা প্রচুর দামে কেনে। তারা যা ইচ্ছে করুক, কিন্তু আমাদের ছেলে দুটোকে কেন ধরে নিয়ে গেল? সম্ভবত তাদের ধারণা যে ছেলে দুটো পুলিশের চর, তাই তারা দুজনে লরিতে উঠেছিল। যাক, মূর্তি সম্বন্ধে যেটা বলছিলাম শুনুন। এসব মূর্তি নদীতে সংকেতের কাজ করে, জাহাজকে সাবধান করে দেয়। এর আলো দেখেই নাবিকরা বুঝতে পারে যে তীর কাছে, সেখানে অল্প জল, মাঝ দরিয়া দিয়ে যাওয়াই মঙ্গল। এরকম মূর্তির খোঁজ বিদেশেও দু এক জায়গায় পাওয়া গেছে, সেগুলোও গ্যালেনা পাথরের তৈরি। কয়দিন এবার ছেলেদের ফটোটা দেখি। তুলসীর বাবা ফটোটা তার হাতে তুলে দিল। একই ফটোতে
পাশাপাশি দুজন দাঁড়িয়ে, কুমুদ আর তুলসী। আপনারা একটা কাজ করুন, এদের ফটো দিয়ে খবরের কাগজে ছাপিয়ে দিন এরা নিরুদ্দেশ হয়ে গেছে পরীক্ষায় ফেল করার জন্য। যে এদের খোঁজ দিতে পারবে তাকে 200 টাকার পুরস্কার দেওয়া হবে। তাতে লাভ? মূর্তিচোরেরা অন্তত এটা বুঝতে পারবে এরা পুলিশের চর নয়, নেহাত কৌতূহলবশত লরির ওপর চড়েছিল। কিন্তু ছেলে দুটো কি বেঁচে আছে? উত্তর দেবার আগেই পাশের ঘর থেকে ফোনের ঝংকার শোনা গেল। পারিজাতবাবু উঠে গেলেন। মিনিট 3-4 পর যখন তিনি ফিরলেন তখন তার মুখটা থমথম করছে। এইমাত্র মূর্তিচোরের দলের একজন আমাকে ফোনে শাসালো, আমি যদি এই কেসে হাত দিই তাহলে 7 দিনের মধ্যে আমাকে শেষ করে দেবে। কুমুদ চোখ খুলে দেখল বিরাট আকারের কালো পাথরের মাঝখানে তার দেহ আটকে আছে। চারিদিকে প্রবল জলস্রোত, তীব্র বেগে জল এসে পাথরের ওপর আছড়ে পড়েছে। আওয়াজে কান পাতা দায়। কোনো রকমে পাথর আঁকড়ে ধরে কুমুদ তার উপর উঠে বসল। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখল কাঠের পুলটা ভেঙে জলের মধ্যে পড়েছে। লরির চিহ্ন কোথাও নেই। তবে লরিটা ভেঙে পড়ার সময় ধাক্কায় তার হাত পায়ের বাঁধন ছিঁড়ে গেছে। খুব সাবধানে কুমুদ পাথরের ওপর উঠে দাঁড়ালো। চারিদিকে লোকালয়ের কোনো চিহ্ন নেই, কেবল মাঠ আর মাঠ। অনেক দূরে অস্পষ্ট পাহাড়ের সারি। পাথরের ওপর পা দিয়ে দিয়ে ডাঙায় পৌঁছানো সম্ভব, কিন্তু পাথরের ওপর যেমন শ্যাওলা পড়েছে তাতে পা পিছলে পড়ে যাবার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু এভাবে পাথরের ওপর বসে তো থাকা যায় না। কুমুদ পা টিপে টিপে ডাঙার দিকে যেতে শুরু করল। 2-1 বার জলের মধ্যে পড়তে পড়তে বেঁচে গেল। ডাঙায় লাফিয়ে পড়ে কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল। একসময় উঠে ভাবল নদীর তীর ধরে চলতে শুরু করবে। যদি দলের লোকগুলোর সঙ্গে দেখা হয়ে যায়, লরি স্রোতের সঙ্গে ভেসে যদি গিয়ে থাকে, তাহলে লরি আঁকড়ে লোকগুলোও কোথাও ভাসবে। রাস্তা ধরে চলাও নিরাপদ নয়। সামনের লরি ওই পথেই যাবে। পেছনের লরিটাকে অনুসরণ করতে না দেখলে হয়তো তারা সন্দেহ বশে খোঁজ করতে পিছিয়ে আসবে। তার চেয়ে কোনাকুনি মাঠ ধরে চলাই ভালো। একটানা চলতে কুমুদের খুব কষ্ট হতে লাগলো। খিদের জ্বালায় চোখে অন্ধকার দেখতে লাগলো সে। তেষ্টায় তালু শুকিয়ে কাঠ। রোদ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। পথ চলাই দুষ্কর। বেশ কিছুটা চলার পর একটা কুঁড়ে ঘর চোখে পড়ল। কাছে গিয়ে দেখল এক বৃদ্ধ দাওয়ায় বসে হুঁকো টানছে। কুমুদকে দেখেই হুঁকো একপাশে সরিয়ে রেখে বৃদ্ধ জিজ্ঞাসা করল, কে তুমি? এখানে কি চাই? কুমুদ কোনো উত্তর দিতে পারল না। উঠানের ওপর বসে পড়ে ইঙ্গিতে জলের কথা জানালো। এ পার্বতীয়া, এক লোটা জল নিয়ে আয়। এক বৃদ্ধা বেরিয়ে এসে কুমুদকে দেখে আবার ভেতরে চলে গেল। একটু পরেই বেরিয়ে এলো শালপাতার উপর 2খানা রুটি আর গুড় আর এক হাতে 1 লোটা জল নিয়ে। কুমুদ রুটি দুটো বৃদ্ধার হাত থেকে প্রায় কেড়ে নিয়ে এক নিমেষে শেষ করে ফেলল। তারপর ঢক ঢক করে সব জল খেয়ে একটু যেন ধাতস্থ হলো। কে তুমি? এখানে এলে কি করে? আমি কলকাতা যাব। এখানে কিছু গুন্ডা বদমাইশদের পাল্লায় পড়েছিলাম। এ এলাকাটা বড় খারাপ বাবু। ওদিকের জঙ্গল হচ্ছে ডাকু রাস্তা না। তা তোমার টাকা পয়সা সব কেড়ে নিয়েছে? হ্যাঁ, সব। কি করে কলকাতায় যাবে বাবু? সে শহর তো এখান থেকে অনেক দূর। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চৌতারিয়া। স্টেশন এখান থেকে 24 মাইল। ছোটা স্টেশন। সেখান থেকে ট্রেন বদলে পাটনা যেতে হবে। পাটনা থেকে কলকাতা। আমার ছেলেরা সব কলকাতায় দারোয়ানি করে। তাদের মুখে শুনেছি খুব বড় শহর কলকাতা।
সেখানে কোল টিপলে আলো, আর মেশিন ঘোরালেই জল। তাই না বাবু? একটা কাজ করো, আজকের দিনটা কোনো রকমে এখানে কাটাও। কাল সকালে কাঠ বোঝাই লরি যাবে শহরের দিকে, আর তার ড্রাইভার আমার জানা, সে তোমাকে স্টেশনে পৌঁছে দেবে। তারপর কি করে তুমি কলকাতা যাবে বাবা, তা তো জানি না। অনেক ধন্যবাদ, তুমি আমাকে স্টেশনে পৌঁছে দাও, তারপর আমার ব্যবস্থা আমি করে নেব। কুমুদ মনে মনে ঠিক করল, একবার স্টেশনে পৌঁছাতে পারলে স্টেশন মাস্টারের হাতে পায়ে ধরে রেলে যাবার ব্যবস্থা করবে। নিতান্তই যদি তা সম্ভব না হয়, তাহলে স্টেশন থেকে বাবাকে একটা টেলিগ্রাম করে দেবে। পরদিন খুব ভোরে বৃদ্ধ কুমুদকে জাগিয়ে দিল। কুমুদ চোখ খুলে দেখল, হাতে লাঠি, মাথায় পাগড়ি, বৃদ্ধ তৈরি। দুজনে হেঁটে হেঁটে রাস্তার ধারে গিয়ে দাঁড়ালো। ইট বোঝাই গোটা দুয়েক লরি গেল। বৃদ্ধ তাদের থামালো না। তারপর কাঠ বোঝাই লরি আসতে বৃদ্ধ পাগড়ি খুলে মাঝ রাস্তায় দাঁড়ালো। পাগড়িটা বাতাসে নাড়াতে লাগলো। সশব্দে ব্রেক কষে লরি থামল। ড্রাইভার জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, রাম রাম ভাইয়া, ক্যা খবর? বৃদ্ধ কুমুদকে দেখিয়ে কি একটা বলতেই ড্রাইভার দরজা খুলে বলল, আইয়ে আইয়ে আইয়ে। কুমুদ উঠতে গিয়েই বাধা পেল। বৃদ্ধ পেছন থেকে তার একটা হাত আঁকড়ে ধরেছে। বাবু, আমি গরিব আদমি, আমার কিছু নেই, আপনি এটা রেখে দিন, নিন। কুমুদ কিছু বলবার আগেই বৃদ্ধ তার হাতে একটা 5 টাকার নোট গুঁজে দিয়ে হন হন করে মাঠ ধরে নিজের বাড়ির দিকে চলতে শুরু করল। কুমুদের চোখে জল এসে গেল। বৃদ্ধ লোকটি হয়তো তার অনেক দিনের কষ্টে সঞ্চিত টাকাটা তার হাতে তুলে দিল। আপনি যাবেন কোথায়? সামনের একটা রেল স্টেশনে, ওখানেই আমায় নামিয়ে দাও। ড্রাইভার আর কিছু বলল না, তীর বেগে লরি ছোটালো। ঘন্টা চারেক বাদে লরি থামল। ইতিমধ্যে এক জায়গায় লরি থামিয়ে ওরা চা আর রুটি খেয়েছিল। এই রাস্তাটা ধরে চলে যান বাবু, মাইল 2 গেলেই আপনি স্টেশন পেয়ে যাবেন। কুমুদ চলতে শুরু করল। দুপাশে ছোট ছোট কুঁড়ে, শুয়োর আর মুরগির পাল ঘুরছে। পেছনে গমের ক্ষেত। অনেকটা যাবার পর রেলের লাইন দেখা গেল। তারপর স্টেশন, খুব ছোট, বোধহয় এখান থেকে বেশি লোক ওঠানামা করে না। প্ল্যাটফর্ম জনশূন্য। টিকিট ঘরের সামনে গিয়ে সে দেখল দরজায় তালা বন্ধ। এধারে নীল শার্ট গায়ে একটা লোক বসেছিল, হাতে গোটানো লাল নীল নিশান। কুমুদ বুঝতে পারল লোকটা পোর্টার। তার সঙ্গে কথা বলে সে জানল দিনের শেষ ট্রেন 12:50 ইতিমধ্যেই ছেড়ে গেছে। কুমুদ পড়ল মহা সমস্যায়। স্টেশনের গায়ে ছোট একটা চায়ের দোকান। অগত্যা এক পেয়ালা চায়ের আশায় সেখানে গিয়ে হাজির হলো সে। বাচ্চা একটা ছোকরা বেঞ্চের ওপর অকাতরে ঘুমাচ্ছে। কুমুদ তাকে উঠিয়ে চায়ের অর্ডার দিয়ে একটা বেঞ্চে গিয়ে বসল। বাঙালি বলে মনে হচ্ছে। স্পষ্ট বাংলা উচ্চারণ শুনে কুমুদ চমকে মুখ ফেরালো। পরনে খাকি শার্ট আর হাফ প্যান্ট, মাথায় শোলার টুপি, গায়ের রং কয়লার মতো, জবা ফুলের মতো রং চোখ দুটোর। লোকটা 2 হাত বুকের কাছে জড়ো করে বলল, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বাঙালি। আপনার নাম আর ঠিকানা আর এখানে আগমনের হেতুই বা কি? লোকটার প্রশ্নের যেন আর শেষ নেই। কুমুদ উত্তর দিতে ইতস্তত করছে দেখে লোকটাই বলল, ও বুঝতে পেরেছি, আমার কাছে আবার এইসব লুকোতে পারবেন না। তা পেলেন নাকি কিছু মনের মতো? না। কুমুদ ফাঁপড়ে পড়ল। কি বুঝেছে লোকটা কুমুদ একেবারেই বুঝতে পারল না। জঙ্গল দেখতে এসেছিলেন তো? কাঠের ব্যবসা না? শুনুন মশাই, 20 বছর ধরে এই লাইনে রয়েছি। এদিককার সমস্ত জঙ্গল আমার একেবারে নখদর্পণে। এই ব্যাপারে আমি অবশ্য আপনাকে অনেকটা সাহায্য করতে পারি। এই ধরনের কথাবার্তা বেশি দূর এগোনোর আগে আসল কথাটা বলে ফেলাই ভালো। ইতিমধ্যে কুমুদের চা এসে গেছে, সঙ্গে বিস্কিট। আমি খুব বিপদে পড়েছি। বিপদ?
ঠিক কীরকম বিপদ বলুন তো? আস্তে আস্তে কুমুদ সব বলল। সব শুনে লোকটা বলল, কি বলছেন মশাই? আপনি তো জোর বাঁচা বেঁচেছেন। আমাকে আপনি বলবেন না, আমার বয়স মাত্র 18। ঠিক আছে, তুমি বলবো। আচ্ছা, তুমি কি করো? এইবার সবে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। বাড়িতে কে আছে তোমার? বাবা কি করেন? তিনি তো তোমার জন্য নিশ্চয়ই খুব চিন্তিত হয়ে পড়েছেন। বাবা ডাক্তার, আমার জন্য চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। তোমাদের কলকাতায় কি নিজেদের বাড়ি? গাড়ি আছে নিশ্চয়ই? হ্যাঁ, বাড়ি গাড়ি দুটোই আছে। তাহলে একটা কাজ করো বুঝলে, আজকে রাতটা সামনের কোনো একটা ধর্মশালায় কাটিয়ে কাল পাটনা চলে যাও, সেখান থেকে কলকাতা। চিন্তা করো না, আমি তোমাকে সঙ্গে করে একেবারে বাড়ি পর্যন্ত দিয়ে আসবো। কিন্তু একটাই সমস্যা। কি সমস্যা? আমার সাথে তো রেল ভাড়ার টাকা নেই। ধুর, এই আবার একটা কথা হলো? আমি সব খরচ দেব, তারপর কলকাতায় গিয়ে তোমার বাবার থেকে না হয় টাকাটা নেওয়া যাবে। আর তাছাড়া আমার পেটে একটা দারুণ ব্যথা হয়, প্রায় দিন দুয়েক অজ্ঞানের মতো পড়ে থাকি। ডাক্তার দেখাবার ফুরসতই পাচ্ছি না। তোমার বাবাকে দেখিয়ে বরং একটা ব্যবস্থা করা যাবে। চলো আমরা বেরিয়ে পড়ি। লোকটা কুমুদকে চায়ের দাম কিছুতেই দিতে দিল না। তাকে প্রায় বগল দাবা করে রাস্তায় নামালো। প্রায় আধ মাইল চলার পর একটা ধর্মশালার সামনে এসে দাঁড়ালো তারা। জরাজীর্ণ একতলা, দেওয়ালের ফাটলে ফাটলে বট অশ্বত্থের চারা। বাইরের রং আগে কি ছিল বলা মুশকিল। তুমি একটু অপেক্ষা করো বুঝলে, আমি একবার খোঁজ নিয়ে আসি যে ঘর খালি আছে কিনা। কুমুদ একটা গাছের ছায়ায় দাঁড়ালো। সে খুবই ভেঙে পড়েছিল। বাবার কাছে ফিরে যাবার কোনো উপায় পাচ্ছিল না। ভগবান সদয়, হঠাৎ যেন মাটি ফুঁড়ে এমন এক মহানুভব মানুষের উদয় হলো। তুলসীর কথা মনে হলো তার। হয়তো এতদিনে তুলসী তার বাবা মার কাছে ফিরে গেছে। কুমুদের জন্য নানা দিকে জোর তল্লাশি চলছে হয়তো। লোকটা ফিরে এলো। এসো এসো, তোমার ভাগ্য খুব ভালো বলতে হবে, ছোট একটা ঘর পাওয়া গেছে। একটু বিশ্রাম করো, আমি তোমার বাবাকে একটু পরে একটা টেলিগ্রাম করে দিচ্ছি। লোকটার পেছন পেছন কুমুদ ধর্মশালায় ঢুকল। সামনের ঘরে একটা টেবিল, একটা চেয়ার। চেয়ারে দশাসই চেহারার একটা লোক বসে, ফর্সা গায়ের রং, কপালে লাল ফোঁটা, টিকিতে ফুল বাঁধা। কুমুদ সামনে যেতেই লোকটা উঠে দাঁড়ালো, দুটো হাত বুকের ওপর জড়ো করে বলল, রাম রাম বাবু সাহেব, আসুন আসুন আসুন। আপনার মতো লোকের জন্য এ ধর্মশালা নয়। চেহারাতেই মালুম হচ্ছে আপনি রাইস আদমির ছেলে। একটু কষ্ট করে থাকুন, আর কি করবেন বলুন। কুমুদ লোকটার সঙ্গে আরও এগিয়ে গেল। পেছনের আগাছার জঙ্গলের মধ্যে একটা একতলা বাড়ি। কুমুদ ঘরের মধ্যে ঢুকে দেখল কোণার দিকে দড়ির একটা খাটিয়া, এদিকে একটা কাঠের টেবিল আর একটা চেয়ার। কোনো জানলা নেই, একেবারে ওপরে একটা ছোট্ট ঘুলঘুলি। ঘরের চেহারা কুমুদের মোটেই ভালো লাগলো না। এই ঘরটাও সেই আগের মতোই, যে ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল। এ কিরকম ঘর? আলো বাতাস আসার জায়গা নেই। আলো বাতাস আসবে কোত্থেকে? জানলা নেই যে। এ দেশে যেমন গরম তেমনই ঠান্ডা বুঝলে। এখানে কোনো ঘরে জানলা থাকে না। ওই যে ওপরের ওই ঘুলঘুলিটা দেখছো, ওখান থেকে প্রচুর আলো বাতাস পেয়ে যাবে। নাও একটু বিশ্রাম করো, আমি দেখছি খাবারের কোনো বন্দোবস্ত করা যায় কিনা। কুমুদ নিজের ক্লান্ত দেহ কোনো রকমে টেনে এনে খাটিয়ার ওপর বসালো। বেশিক্ষণ বসে থাকতে পারল না, আস্তে আস্তে শুয়ে পড়ল। গায়ে ঠেলা দিতে কুমুদ চমকে বিছানা ছেড়ে উঠে বসল। চোখ খুলে দেখল লোকটা এক হাতে একটা শালপাতার ঠোঙা নিয়ে খাটিয়ার একপাশে বসে আছে। নাও খেয়ে নাও, ঠোঙাটায় পুরি আর তরকারি রয়েছে, আর এই লোটায় গরম দুধ। লোকটা মেঝের ওপর রেখে একটা লোটা তুলে খাটিয়ার ওপর রাখল। কুমুদ আর তিল মাত্র দেরি করল না। ঠোঙা আর তরকারি দুই গরম। কুমুদ যেন অমৃতের স্বাদ পেল। খাওয়া দাওয়া শেষ করে সে লোটাতে চুমুক দিল। ঘন দুধ, বোঝা যায় এক বিন্দু জল পড়েনি। কুমুদ একটু জল চাইল। লোকটা বেরিয়ে গিয়ে একটু পরেই ভাঁড়ে জল নিয়ে ফিরল। জল শেষ করে কুমুদ বলল, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আরে ছি ছি, এসব কথা বলে আমাকে লজ্জা দিও না। বাঙালি ছেলে, বিদেশে বিপদে পড়েছ, তোমাকে দেখা তো আমার কর্তব্য।
আমি শুধু সেইটুকুই করেছি। নাও এবার তোমার বাবার ঠিকানাটা বলো। কুমুদ ঠিকানা বলল। লোকটা পকেট থেকে একটা কাগজ বের করে তাতে লিখে নিতে নিতে বলল, বুঝলে, আমি ভেবে দেখলাম টেলিগ্রাম করে তেমন একটা লাভ নেই। অজপাড়াগা টেলিগ্রাম কখন গিয়ে পৌঁছায় তার ঠিক নেই, তো তার চেয়ে চিঠি লেখাটাই ভালো। তুমিই লেখো চিঠিটা। কথার সঙ্গে সঙ্গে লোকটা পকেট থেকে একটা কাগজ আর কলম বের করে কুমুদের সামনে রাখল। কুমুদ কাগজ টেনে নিয়ে কলম হাতে তৈরি হয়ে বসল। নাও এবার আমি যেমন বলছি লক্ষ্মী ছেলের মতো সেইভাবেই লেখো। শ্রীচরণেশু বাবা, চিঠি পাওয়া মাত্র বাহকের হাতে 10,000 টাকা দিও, নয়তো আমার জীবন সংশয়। এর মানে? কোন জায়গাটার মানে বুঝতে পারছো না বাবা? এ তো একেবারে সহজ বাংলা ভাষা। এ চিঠি যে নিয়ে যাবে তার হাতে তোমার বাবা 10,000 টাকা তুলে দেবেন, না হলে তোমার ফেরার কোনো আশা আমি তো দেখছি না। আপনি যে এত নীচ তা তো সত্যি বুঝতে পারিনি। বাইরে থেকে আর আমরা কতটুকু বুঝতে পারি বলো? যদিও তোমার চেহারা দেখে কিন্তু আমি দিব্যি বুঝতে পেরেছিলাম বেশ বড় লোকের ছেলে। যাক, এখন যা বলছি তা লেখো আগে, দেরি করো না। আর যদি না লিখি? তাহলে যাতে লেখো সে ব্যবস্থাও কিন্তু আমি করতে পারি, যেটা তোমার অতটা ভালো নাও লাগতে পারে। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে কুমুদের প্রচণ্ড ঘুষি এসে পড়ল লোকটার কপালে। লোকটা আর্তনাদ করে মেঝের ওপর পড়ে গেল। কুমুদ আর কালবিলম্ব দেরি না করে দরজার দিকে ছুটে গেল, কিন্তু বেরোতে পারল না। দরজা আগলে দাঁড়িয়ে লালাজি। বিড়াল যেমন ইঁদুরকে তুলে নেয় তেমনি করে সে কুমুদের ঘাড় ধরে তুলে ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিল। টেবিলের সঙ্গে ধাক্কা লেগে কুমুদ পড়ে গেল। কুমুদের মনে হলো তার হাড়গোড় যেন চূর্ণ হয়ে গেল, সে আর কিছুতেই উঠতে পারবে না। অনেক কষ্টে টেবিল ধরে দাঁড়িয়ে দেখল লালাজি দরজার কাছে দাঁড়িয়ে আছে, হাতে চকচকে ছোড়া। অন্য লোকটা তখনও মাটিতে পড়ে আছে। এই শয়তান, যা বলা হচ্ছে তাই লেখ, নইলে একদম খতম করে দেবো। কুমুদের আপত্তি করতে আর সাহস হলো না। এই তেপান্তরের মাঠে তাকে মেরে ফেলে রাখলেও কাক পক্ষীতেও জানতে পারবে না। কুমুদ লিখল প্রথমে চিঠি, তারপর খামের ওপর ঠিকানা। ঠিকানা লেখা শেষ হতে দেখল লোকটা মেঝের ওপর উঠে বসল। তার কপালের একটা পাশ সুপুরির মতো ফুলে উঠেছে। আহ বাবা, ছেলেটার ঘুষির জোর আছে মাইরি। বাবা, এখনো চোখে অন্ধকার দেখছি বাবা গো। দত্ত, দেখো তো বদমাসটা আমরা যা চাই তাই লিখেছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে চিঠিটা নিয়ে তোমার যা করা তুমি করো, আমি ছেলেটার তদারক করি। যদি শুনি এর বাবা টাকা দিতে অস্বীকার করছে কিংবা পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করছে, তাহলে ছেলেটার বাবাকে ছেলেটার মুন্ডু পার্সেল করে পাঠিয়ে দেবো। এমন ভঙ্গিতে লালাজি কথাগুলো বলল, শুনেই কুমুদ শিউরে উঠল। একটু পরেই দত্ত আর লালাজি বেরিয়ে গেল। দরজার বাইরে তালা দেবার শব্দ কুমুদের কানে এলো। কুমুদের ব্যায়ামপুষ্ট শরীর, তার বয়সী ছেলেদের তুলনায় সে অনেকটাই শক্তিশালী, কিন্তু লালাজির শক্তির কাছে সে যে কিছুই নয় তা সে বুঝতে পারল। অসহ্য একটা যন্ত্রণা সারা গায়ে। সে খাটিয়ার ওপর শুয়ে পড়ল। সম্ভবত এই দত্ত তার বাবার কাছে চিঠিটা নিয়ে যাবে। চিঠিটা পড়েই তার বাবা দত্তর হাতে 10,000 টাকা তুলে দেবেন এমন মনে হয় না। বাবা কড়া আর বিচক্ষণ লোক। কলকাতা শহরে গণ্যমান্য লোকের সঙ্গে প্রচুর জানাশোনা, পুলিশ মহলেও খাতির আছে। দত্তকে কোনো রকমে আটকে রেখে ঠিক পুলিশে খবর দেবেন। সে খবর যখন লালাজির কানে আসবে তখন তার কি অবস্থা হবে ভাবতেই তার সারা শরীর ঘামে ভিজে উঠল। একটু তন্দ্রার মতো এসেছিল। হঠাৎ দরজা খোলার শব্দে সে উঠে বসল।
একটা ছোকরা একটা বাটিতে তরকারি আর একটা থালায় ভাত নিয়ে ঢুকলো। আধ সেদ্ধ ভাতের চেহারা দেখে কুমুদের খেতে ইচ্ছে করল না। কুমুদ জানালো যে সে খাবে না, তার শরীর খারাপ। ছোকরাটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে সে ভাবতে লাগলো, একে মোক্ষম একটা ঘুষি মেরে কাবু করা মোটেও শক্ত নয়। তারপর ছুটে বেরিয়ে গিয়ে কোনো রকমে যদি একটা স্টেশনে আশ্রয় নিতে পারে তাহলে বোধহয় এ যাত্রায় বেঁচে যেতে পারে। কি করবে ঠিক করার আগেই লালাজির বিশাল দেহ দেখা গেল। এই ওইসব বেয়াদবি না আমার কাছে চলবে না, যা খেয়ে নে। রাগে অপমানে কুমুদের মুখ লাল হয়ে উঠল। এভাবে কেউ কোনো দিন তার সঙ্গে কথা বলেনি। একবার ভাবল যা হবার হবে, সে প্রাণপণ শক্তিতে ঝাঁপিয়ে পড়বে লোকটার উপর। কিন্তু অনেক কষ্টে সে নিজেকে সংযত করল। এখন এইসব করতে গেলে তার ক্ষতি হবার সমূহ সম্ভাবনা। নিশ্চয়ই লালাজি একলা নয়, তার অনেক অনুচর আছে, তারা কুমুদকে ছাড়বে না। তাছাড়া লালাজির দৈহিক শক্তির পরিচয় সে আগেই পেয়েছে। কুমুদ মাথা হেঁট করে খেতে আরম্ভ করল। ভাত শক্ত, তরকারি অসম্ভব ঝাল। কুমুদের চোখ থেকে টপ টপ করে জলের ফোঁটা পড়তে লাগল। খাওয়া শেষ হতে ছোকরাটা থালা বাটি নিয়ে চলে গেল। একটু পরে ফিরল জলের গ্লাস নিয়ে। জল খেয়ে কুমুদ ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। আশ্চর্যের ব্যাপার, দরজা বন্ধ হলো না, খোলাই রইল। কুমুদ পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। টুল খালি, কেউ নেই। কুমুদ উঁকি দিয়েই ফিরে এলো। দত্ত আসছে, তার কপালে ব্যান্ডেজ। ওহ কুমুদ, তোমার ঘুষির জোর আছে বটে, বাবা এখনো আমার মাথাটা ঘুরছে। কুমুদ কোনো উত্তর দিল না, খাটিয়ায় গিয়ে বসল। দত্ত এগিয়ে এসে খাটিয়ার এক কোণে বসল। যাকে এবার বলো, হাওড়া স্টেশন থেকে তোমাদের বাড়ি কিভাবে যাওয়া যাবে? কুমুদ এবারেও কোনো কথা বলল না। কি বাবুর গোঁসা হয়েছে? আরে চুপ করে থাকলে তোমার নিজেরই ক্ষতি। চিঠিটা নিয়ে যাব, টাকাটা হাতে এলেই তোমাকে একেবারে ফার্স্ট ক্লাস টিকিট কেটে ট্রেনে চড়িয়ে দেব, তাই বলে ফেলো। কুমুদও ভেবে দেখল যে চুপ থেকে লাভ নেই, কথা বলাবার ওষুধ এদের কাছে আছে। সে কত নম্বর বাসে হাওড়া থেকে উঠে কোথায় নামতে হবে সে কথা বুঝিয়ে বলল। দত্ত একটা কাগজে সব লিখে নিল। শুনছিলে পারিজাত বক্সী সিরিজের উপন্যাস কবন্ধ বিগ্রহের কাহিনীর প্রথম পর্ব। রচনা শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়। আজ গল্প পাঠে এবং কুমুদের জামাইবাবুর চরিত্রে ছিল রণদীপ, কুমুদের মায়ের চরিত্রে ছিল তৃষা, কুমুদের চরিত্রে ছিল রনিত, কুমুদের বাবার চরিত্রে ছিল ইন্দ্রনীল, তুলসীর চরিত্রে ছিল নীল, কুমুদের দিদির চরিত্রে ছিল অধ্যায়, লরি ড্রাইভারের চরিত্রে ছিল কুন্তল ও তার হেল্পারের চরিত্রে ছিল রক্তিম, লক্ষ্মীর চরিত্রে ছিল পিয়ালি, প্রীতম সিংয়ের চরিত্রে ছিল কৌশিক, দারোগার চরিত্রে ছিল পার্থ, অতুল বসুর চরিত্রে ছিল অভিযান, ইন্সপেক্টরের চরিত্রে ছিল স্নেহাদ্রি, বড় দারোগার চরিত্রে ছিল অভিষেক, পারিজাত বক্সীর ভূমিকায় ছিল এনামুল, দত্তর চরিত্রে ছিলাম আমি অনুভব, লালাজির চরিত্রে ছিল ঋদ্ধি এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি অনুভব, শান্তম ও লিও। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি, নির্দেশনায় ছিলাম আমি অনুভব। গল্পটির নাট্যরূপ করেছে নীল এবং আমি অনুভব, বিশেষ সহযোগিতায় ছিল লিও। পোস্টারটা ডিজাইন করেছে প্রীতম দেব। তাহলে কেমন লাগলো আজকের উপন্যাসের প্রথম পর্ব জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই হাইপ করে দিও। তাহলে সবার সঙ্গে দেখা হচ্ছে এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভয় থেকো।